আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপফুলি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের অনেকের সাথে হচ্ছে আজকে আমার প্রথম দেখা, আবার অনেকের সাথে অনেকদিন পরে দেখা। যারা ক্লাস 10-এ তোমরা হচ্ছে উদ্ভাসের প্রোগ্রামে ছিলা, তাদের মোটামুটি সবগুলো ক্লাসে আমি নিয়েছিলাম। তো তোমাদের সাথে আবারও নতুন করে দেখা হয়ে গেল। তো যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তোমাদের সবার কি অবস্থা? আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে আজকের ক্লাসটা শুরু করে ফেলি, যেহেতু সবকিছু ক্লিয়ার আছে। ওকে। ফারিহা বলছে স্ক্রিন ক্লিয়ার না, তুমি একটু ফারিহা রিলোড দিয়ে দেখো আর কি, তোমার নেট কানেকশনে ঝামেলা হইতে পারে আর কি। আচ্ছা, তো চলো আমরা ভৌত জগৎ পরিমাপটা হচ্ছে শুরু করে ফেলি। ভৌত জগৎ পরিমাপে আসলে আজকে চ্যাপ্টারটা একটু অন্যরকম আর কি, এক্সপেরিমেন্টাল বেসড জিনিসপত্র বেশি। তো তোমাদের যেমন ভেক্টর চ্যাপ্টারে তোমরা নদী নৌকার অঙ্ক করছো, ভেক্টর ক্যালকুলাস শিখছো, হ্যাঁ কিছু ইন্টারেস্টিং টপিক ওখানে ছিল আর কি। তো আজকের টপিকগুলো আসলে ওই তুলনায় আসলে অত বেশি ইন্টারেস্টিং না। কারণ হচ্ছে মেজারমেন্টের জিনিসপত্র এসএসসিতে অনেক কিছু ছিল এই চ্যাপ্টারের, আবার কিছু জিনিস আছে আজকে আমরা একটা নতুন করে শিখবো বা একটা নতুন ভাবে দেখবো। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। যাক, ভালো ইন্তিসার, আশা করি কাজে লাগছিল। এসএসসির আগে যেই ক্লাস নিছিলাম, সেই ক্লাস যদি কেউ করে থাকো এখানে, আশা করি যে এসএসসিতে কাজে লাগছে। এবার চলো আমরা ক্লাসটা শুরু করে দেই। আমরা আজকে মূলত শুরু করব হচ্ছে ত্রুটির হিসাব। হ্যাঁ, তো ত্রুটির হিসাব আসলে কেন করা লাগে? মনে করো আমি যদি কোনো কিছু একটা মাপতে বলি তোমাদের, ধরো এখানে একটা দণ্ড আমি একটা বক্স আমি চিন্তা করলাম, এরকম একটা বক্স মনে করো আমাদের কাছে আছে। এখন এই বক্স যখন তুমি মাপবা, এই বক্সের দৈর্ঘ্য যখন তুমি মাপবা, ধরো এই বক্সের দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে এক এক সময় এক এক রকম রিডিং আসলো, এটা কিন্তু হইতেই পারে। কারো ধরো রিডিং আসছে হচ্ছে এই বক্সের দৈর্ঘ্য আসছে 5 মিটার, কেউ ধরো মেপে বললো যে না ভাইয়া এটা আসছে 5.1 মিটার, কেউ মেপে বললো যে ভাইয়া এটার মান আসলে 5.2 মিটার, আবার কেউ বলতে পারে এটার মান হচ্ছে 4.9 মিটার। অর্থাৎ যখন আমরা মাপতে চাই তখন কিন্তু আমাদের সবসময় অ্যাকুরেট ভ্যালু আসে না, সবসময় সেম ভ্যালু আসে না। এখন এই যে যে ঝামেলা, বিভিন্ন সময় বিভিন্ন মান আসে, এই ঝামেলা থেকে উত্তরণের উপায় আসলে কি? উত্তরণের উপায় হলো এই যে গড় বের করা অথবা গড় বিচ্যুতি বের করা। তাহলে এখন কি করা যায়? ফার্স্টে তোমাকে যেটা করতে হবে, বিসমিল্লাহ বলে গড় বের করতে হবে। এখানে কিন্তু বলা আছে গড় ত্রুটি অথবা গড় বিচ্যুতি। সো গড় বিচ্যুতি মানে গড় থেকে সেটা কতটুকু আলাদা। গড় বিচ্যুতি মানে কি? গড় বিচ্যুতি মানে হলো গড় থেকে গড়ের সাথে পার্থক্য। গড়ের সাথে কি পার্থক্য। বিচ্যুতি মানে তো বুঝো পার্থক্য। তাহলে গড় বিচ্যুতি বের করার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে সবগুলোর সাথে গড়ের পার্থক্য বের করতে হবে। তো সবার আগে তোমাকে গড় বের করা লাগবে। হ্যাঁ, তাহলে যেই মানগুলো তুমি পাবা, ধরো তুমি 4টা রিডিং নিছো, তাহলে তোমার প্রথম কাজ হবে এখান থেকে গড়টা বের করে ফেলা। গড়টা বের করে ফেলা। তাহলে গড়ের যে মান, ধরো আমি যদি ধরি যে এটার মান হচ্ছে এক্স, এটা x1, মনে করো এটা হচ্ছে x2, ধরো এটা হচ্ছে x3, আর ধরো এটা হচ্ছে x4। তো এরকম যখন তুমি একাধিক রিডিং পাবা, এখান থেকে গড় বের করার সিস্টেম কি? গড়কে আমরা এরকম এক্স বার দিয়ে লিখি। হ্যাঁ, তো গড় বের করার সিস্টেম কি? সবগুলোকে উপর আমাকে যোগ করতে হয়, সবগুলোকে যোগ করতে হয়। তাহলে গড় বের করার সিস্টেম হলো যতগুলো মান আছে সবগুলো মানকে আমার যোগ করতে হবে। তাহলে এখানে 4টা আছে, 4টাকে যোগ করতে হবে। যোগ করে কি করতে হয়? সংখ্যা দ্বারা ভাগ করে ফেলতে হয়। ঠিক আছে, তাহলে আমি যদি এখন এই গড়টা বের করে ফেলি এখান থেকে, তোমরা একটু ক্যালকুলেশন করে ফেলো। হ্যাঁ, করে আমাকে আনসারটা জানাও। তাহলে যদি গড় বের করে ফেলি, দেখো সূত্রে যদি মান বসাই দিই, তাহলে আমাদের কত আসে? আমাদের মান আসে হলো 5.05। 5.05, এই হচ্ছে আমাদের গড় মান আসলো। তো গড় হচ্ছে এত, 5.05 মিটার। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো যে গড় বিচ্যুতি মানে কি? গড়ের সাথে পার্থক্য। তাহলে দেখতে হবে যে এই গড়ের সাথে প্রত্যেকটা মানের তফাৎ আসলে কেমন বা পার্থক্য আসলে কেমন। তাহলে এই পার্থক্য বোঝাইতে আমরা কি সাইন ব্যবহার করি বলতো? এরকম ডেল্টা সাইন ব্যবহার করি। আর গড় বুঝাইতে আমরা কি করি বলতো? এরকম একটা বার সাইন দিই, উপর একটা দাগ দিয়ে দিই। তাহলে গড় বিচ্যুতি হচ্ছে ডেল্টা সাইন দিব, সাথে একটা এরকম বার সাইন দিয়ে দিব। এখন এটা ক্যালকুলেশন করার সিস্টেম কি? সিস্টেম হলো এই যে প্রত্যেকটা মান, এই যে এক্স ওয়ান এর সাথে গড়ের পার্থক্য দেখতে হবে, x2 এর সাথে গড়ের পার্থক্য দেখতে হবে, x3 এর সাথে দেখতে হবে, x4 এর সাথে দেখতে হবে। 4টা পার্থক্যই তোমাকে দেখতে হবে। এরকম যদি 5টা থাকতো, 5টার সাথে আমরা পার্থক্য দেখতাম। তাহলে কেমনে লিখতে হবে? x1 মাইনাস এক্স বার, এরপরে x2 মাইনাস এক্স বার, এরপরে x3 মাইনাস এক্স বার, এরপরে x4 মাইনাস এক্স বার। ঠিক আছে, এখন যেহেতু এখানে 4টা আছে, আমি এখানে 4 দ্বারা কি করতে পারি?
ভাগ করতে পারি। যদি 4 টানা থেকে n সংখ্যক থাকতো তাহলে আমি n দ্বারা ভাগ করতাম। ঠিক আছে, তাহলে এখন এই গড় বিচ্যুতি আমরা কি বের করতে পারবো না? অবশ্যই পারবো ইনশাল্লাহ। এখন আসো আমি আরেকটা থিওরি একটু পড়াই, তারপরে প্র্যাকটিসে যাই। গড় পরম ত্রুটি যখন বলে, এই পরম মানে আসলে কি বলতো? পরম মানে হচ্ছে তোমাকে মোরুলাস ব্যবহার করতে হবে, শুধু মান নিয়ে চিন্তা করতে হবে, প্লাস মাইনাস নেওয়া যাবে না, মানে শুধু পজিটিভ মানটা বা ধনাত্মক মানটা নিতে হবে। সো পরম মানে আসলে পরম ত্রুটিটা হিসাব করার সময় মোরুলাসকে আমার হিসাব করতে হবে। তাহলে পরম ত্রুটি তুমি যদি লিখতে চাও তাহলে তোমার এখন কি করতে হবে জানো? এখন উপরে তুমি যা লিখছো নিচে তাই লিখবা, উপরে যা লিখছো নিচে তুমি তাই লিখবা। কিন্তু যেহেতু পরম বলছে তাহলে প্রত্যেকটার পার্থক্যকে তোমার কি করতে হবে? মডুলাস করতে হবে। তাহলে প্রথমটার পার্থক্য মডুলাস হলো, দ্বিতীয়টার পার্থক্য মডুলাস হলো, তৃতীয়টার পার্থক্য এরকম মডুলাস করে লিখতে হবে, চতুর্থটার পার্থক্য তোমাকে মডুলাস করে লিখতে হবে। এরপর তুমি সংখ্যা দ্বারা কি করে দিবা? ভাগ করে দিবা। তাহলে খুবই সহজ। গড় বিচ্যুতি চাইলে মডুলাস করার দরকার নেই, বাট যখনই দেখবা যে পরম শব্দটা আছে তখন কিন্তু ভাইয়া তোমাকে মডুলাস করে বের করতে হবে। ঠিক আছে, এখন চলে আসি আরেকটা টার্ম দেখো আছে, প্রমাণ ত্রুটি বা প্রমাণ বিচ্যুতি। এই প্রমাণ বিচ্যুতির ইংলিশটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ, ইংলিশটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ডের বাংলা হচ্ছে প্রমাণ আর ডেভিয়েশনের বাংলা হলো বিচ্যুতি। তো এটাকে আমরা অনেক সময় এসডি দিয়ে প্রকাশ করি, এসডি। এখন এই এসডি বের করার ফর্মুলাটা আসলে কেমন? এসডি বের করার ফর্মুলাটা হচ্ছে তোমাকে প্রথমে কি করতে হবে, আগে যেমন আমরা এই পার্থক্যগুলা নিছি না, এই প্রত্যেকটা পার্থক্য আগে লিখে ফেলতে হবে। তাহলে তুমি কি করবা, মনে করো x1 মাইনাস এক্স বার, তারপরে x2 মাইনাস এক্স বার, এরকম মনে করো আমার কাছে n সংখ্যক আছে। হ্যাঁ, n সংখ্যক, তাহলে n সংখ্যক x মাইনাস হচ্ছে এক্স বার, এরকম করবা। করার পরে সেই সংখ্যা দ্বারা ভাগ করবা। এখন তোমার কাছে মনে হইতে পারে না যে ভাইয়া এটা যা লিখছেন এটা তো সেম হইলো, কোনো পার্থক্য নাই। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে পার্থক্য কি? পার্থক্য হলো যে এই প্রত্যেকটা মাইনাসকে, মানে প্রত্যেকটা বিয়োগফলের একটা স্কোয়ার তোমাকে নিতে হবে, স্কোয়ার করে তারপর কি করতে হবে? রুট করে দিতে হবে। এই হলো তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা। এখানে স্কোয়ার করার একটা কারণ আছে, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে এই গড় ত্রুটি মান 0 আসতে পারে। কখন 0 আসে? যখন ধরো একটা পার্থক্য প্লাস আসলো আর একটা পার্থক্য প্লাস আসলো, তার সাথে মনে করো বাকি দুইটা মাইনাস আসলো, তো প্লাসে মাইনাস অনেক সময় 0 হয়ে যেতে পারে। কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তুমি যখন বের করবা, যেহেতু প্রত্যেকটার স্কোয়ার করা আছে, স্কোয়ার ভ্যালু কিন্তু কখনো মাইনাস হয় না, তাহলে সবগুলো মান হবে ধনাত্মক। তো সবগুলো মানকে তুমি n দ্বারা ভাগ করলে তুমি তখন প্রমাণ বিজুতে পেয়ে যাবা। তাহলে চলো আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিস না করলে এগুলো আসলে ক্লিয়ার হবো না। চলো প্র্যাকটিস করে ফেলি। এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্ন দেখে আমরা একটু বুঝি। তো এখানে আমাদের টোটাল চারটা পার্ট নেওয়া আছে কারেন্টের ভ্যালু। হ্যাঁ, প্রত্যেকটার তড়িৎ প্রবাহের ভ্যালু দেওয়া আছে। তো একবার যখন কারেন্ট মাপা হয়েছে এক এক রকম ভ্যালু আসছে। একবার বলছে 5.6, একবার বলছে 5.8, একবার বলছে 5.2, আর একবার বলছে 5.3। একবার এক এক রকম মান আসছে। তাহলে প্রথমে তোমাকে বের করতে বলছে তড়িৎ প্রবাহের গাণিতিক গড়। এই গড়টাকে আমরা কেমনে বের করি? এই তড়িৎ প্রবাহের গাণিতিক গড় হবে আই বার। তাহলে আই বারটা কি হবে বলতো? I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 ডিভাইড বাই, যেহেতু এখানে 4টা তড়িৎ প্রবাহের মান আছে, আমাকে 4 দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে তোমরা ভাইয়া একটু মান বসাই দেখো তো, প্রত্যেকটার মান বসাইলে তোমরা এখানে আনসার পাবা 5.475 মিলি অ্যাম্পিয়ার। দেখো তো সবার সাথে মিলে কিনা, মান বের করে দেখো তো। ভেরি গুড, সম্প্রীতি এবং হচ্ছে রাইকা, স্নেহা, লামিয়া, জুহা সবাই ঠিকঠাক আনসার করছো। ভেরি গুড। ফাহমিদা আনসার করছো, নুসরাত, মায়া, ওকে গুড। 5.475 হচ্ছে আমাদের মান আসছে, ভালো কথা। এটা আমরা গড় বের করলাম। এখন দেখো বলছে গড় মান থেকে বিচ্যুতি, মানে ওই যে গড় বিচ্যুতি যেটা আমরা একটু আগে দেখে আসছি, ওই জিনিসটা আমাকে এখন বের করতে বলছে। তাহলে গড় মান থেকে যদি বিচ্যুতি বের করতে বলে, সেটা আমরা কেমনে শিখে আসছি? আমার বিচ্যুতি মানে কি? পার্থক্য, তাহলে একটা ডেল্টা সাইন দিব। দেওয়ার পরে যেহেতু গড় মানের পার্থক্য, তাহলে এখানে আমরা সেই গড় মানটাকে এভাবে আই বার দিয়ে লিখবো। ঠিক আছে, তাহলে গড় চাইলে শুধু আই বার লিখবা, আর বিচ্যুতি যদি চাই গড় মান থেকে, এরকম ডেল্টা আই বার লিখবা। আচ্ছা, লেখা শেষ। এখন আমাদের সূত্র কি ছিল? সূত্র হলো এই যে প্রত্যেকটা যে মান I1, I2, I3, I4, এই প্রত্যেকটার সাথে তোমাকে এখন গড় মানের পার্থক্য বের করতে হবে। এই জন্যই কিন্তু বলা আছে গড় মান থেকে বিচ্যুতি, গড় থেকে কতটুকু পার্থক্য হতে পারে। আচ্ছা, তাহলে আমি কি করব এখন? এই I1 থেকে আই বারকে আমি বাদ দিব,
I2 থেকে I বারকে আমি বাদ দিব, I3 থেকে I বারকে আমি বাদ দিব, I4 থেকে I বারকে আমি বাদ দিব, সবগুলোকে বাদ দিয়ে দিলাম, ডিভাইড বাই আমরা করলাম হচ্ছে 4। এখন এইখানে যদি আমরা একটু পার্থক্যগুলো বের করি তাহলে দেখবা যে একটা কাহিনী হয়ে যাবে। কি কাহিনী? চলো তোমাদের আমি করে বুঝাই, তাহলে তোমরা বুঝবা। চলো একটু করে বুঝাই। তাহলে সবার আগে আমরা একটু মানগুলা বসাই দিই। I1 এর মান হচ্ছে 5.6 আর I বারের মান হচ্ছে 5.475। তাহলে এভাবে করে আমি প্রত্যেকটা পার্থক্য এখন ক্যালকুলেটরে ম্যানুয়ালি বের করব। হ্যাঁ, ক্যালকুলেটরে ম্যানুয়ালি বের করব। তাহলে একটা আসবে হচ্ছে আমাদের 5.6 মাইনাস 5.475, আনসার 0 আসবে, আগে থেকে বলে রাখি। কিন্তু 0 কিভাবে আসতেছে তোমাদের আমি একটু দেখাই। দেখো, তাহলে এখানে আমাদের আসবে 0.125। এরপরে যদি আমি পরের পার্থক্যটা বের করি, আমি একটা একটা করে বের করতেছি। তাহলে পরের পার্থক্য আসবে 0.325, পরেরটা কত আসবে 5.2 মাইনাস গড় 5.475, পরেরটা আসবে মাইনাস 0.275, আর তারপরেরটা আসবে 5.3 থেকে বাদ দিতে হবে মাইনাস 0.175 ডিভাইড বাই হচ্ছে 4। তো এগুলো ক্যালকুলেট করে দেখো, আনসার আসতেছে হচ্ছে 0। কেন 0 আসতেছে বলতো? কেন 0 আসতেছে বলতো? মাইনাস 0.0125 আসছে, এটা তো হওয়ার কথা না। করে দেখি তো, এটা তো হওয়ার কথা না। তো তবুও যেহেতু তোমরা বলছো কয়েকজন, চলো আমি ক্যালকুলেট করে দেখি। 0ই আসে, 0ই আসে। যাদের হচ্ছে যেমন সিয়ামের আনসারটা 0 আসে নাই, তার মানে সিয়াম হয়তো গড়ের সম্পূর্ণ মানটা নাও নাই, হয়তো তুমি 5.47 নিছো। হ্যাঁ, পুরা মানটা নিতে হবে, তাহলে তুমি দেখবা অ্যাকুরেট আনসার আসে। পুরা মানটা নিয়ে দেখো, অ্যাকুরেট আনসার আসে। ঠিক আছে? লামিয়াও বলছো যে তোমার নেগেটিভ আনসার আসছে, তুমি সম্ভবত ফুল মানটা নাও নাই। তুমি যখন ক্যালকুলেশন করছো তুমি হয়তো 5.475 নাও নাই, এই জন্য তোমার আসলে 0 আসে নাই। যাই হোক, এখানে 0 কেন আসতেছে তোমাদের একটু এক্সপ্লেন করি, তাহলে তুমি বুঝবা যে কেন আসলে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করা দরকার, বা কেন আসলে আমরা স্কোয়ার করছিলাম, কেন করছিলাম, কারণটা বুঝবা। দেখো, এই মানটা আমার এখানে প্লাস আসছে, পজিটিভ একটা মান, তাই না? এই মানটাও কিন্তু প্লাস আসছে, পজিটিভ একটা মান। কিন্তু দেখো এই মানটা কিন্তু মাইনাস আসছে, তার কারণ কি? এই I3 এর মানটা I বারের থেকে ছোট। খেয়াল করো, I বার হচ্ছে 5.475 আর I3 হচ্ছে 5.2। তাহলে I3 এর মানটা তো ছোট। তুমি যখন ছোট মান থেকে বড় মানকে মাইনাস করছো, মানটা কিন্তু মাইনাস চলে আসছে। একইভাবে পরেরটাও কিন্তু তোমার মাইনাস আসছে। এখন যতটুকু মান এখানে প্লাস আসছে যোগ করে পাবা, ততটুকু মানই এখানে আবার মাইনাস আসছে। যোগ করে দেখো, এখানে আসবে 0.450 প্লাস মান। আবার এই দুটা তুমি যদি যোগ করো, এটা আসবে মাইনাস 0.450। তো প্লাস পার্ট থেকে মাইনাস পার্ট বাদ গেলে থাকতেছে কত বলো তো? 0 থাকতেছে। তাইলে এই গড় বিচ্যুতি বের করে কিন্তু আমাদের এখানে খুব একটা কিন্তু লাভ আসলে হয় নাই। এখন এই মানটা যদি 0 না আসে, সেই জন্য আমাদের হাতে আর একটা টেকনিক আছে। দেখো, 0 তখনই হওয়া সম্ভব যখন প্লাসও আছে মাইনাসও আছে। তো প্লাস থেকে মাইনাস গেলে 0 হওয়ার কিন্তু একটা চান্স থাকে। কিন্তু আমি যদি এমন ভাবে একটা মান নেই যে উপরে কোনো মাইনাস আসবে না, সবই প্লাস আসবে, তাহলে কিন্তু 0 হওয়ার চান্স থাকবে না। তো এই জন্য আমাদের হিসাব করতে হয় তখন পরম বিচ্যুতি দিয়ে, পরম মান দিয়ে তখন হিসাব করতে হয়। তো আমি যদি ভাইয়া পরম মান দিয়ে হিসাব করি, লক্ষ্য করো, যদি আমি গড় পরম বিচ্যুতি দিয়ে জিনিসটাকে সলভ করি, তাহলে আমার ইকুয়েশনটা কেমন আসবে? গড় পরম বিচ্যুতি যদি আমরা করি, তাহলে আমার সেটা হবে ডেল্টা I বারের মডুলাস। পরম মানে আমি কি বলছিলাম? পরম মানে কি ব্যবহার করতে হবে? পরম মানে তোমাকে মডুলাস ব্যবহার করতে হবে। ঠিক আছে? তাহলে তুমি এখন কি করবা? তোমার এই মানটা আসবে হলো, আমি নিচের লাইনে লিখি, জায়গা বেশি লাগবে তো নিচের লাইনে লিখি। এই মানটা কি আসবে? ওই যে I1 মাইনাস I বার তার মডুলাস, এরপর I2 মাইনাস I বার তার মডুলাস, এরপর I3 মাইনাস I বার তার মডুলাস, তারপরে কি I4 মাইনাস I বার সেটার মডুলাস, ডিভাইড বাই হচ্ছে 4। তাহলে ভাইয়ারা এখন তুমি বলো, উপরে সবগুলা মডুলাস না, তার মানে সবগুলা মানে কিন্তু তোমার আসলে পজিটিভ আসবে। তাহলে এখানে আমি যা যা লিখছি, 0.125 সেটা তো এমনি ধনাত্মক। এরপর হচ্ছে তোমার কত আছে 0.325, ওটাও ধনাত্মক। কিন্তু খেয়াল করো 3 নাম্বার যেটা আছে, তুমি যখন মডুলাসের মধ্যে সেটাকে লিখবা, 3 নাম্বার যেটা লিখবা তুমি যদি মডুলাসের মধ্যে লেখো, এটা কিন্তু আসলে কি ধনাত্মক হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। সিমিলারলি তুমি যখন 4 নাম্বারটা লিখবা মডুলাসের মধ্যে, সেটাও কিন্তু তোমার
এটা কত আছে 0.175, সেটা কিন্তু তোমার কি হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে। So, এখন ক্যালকুলেশন করে দেখো আগের মতো আর জিরো আসবে না। এখন ক্যালকুলেশন করে দেখো আগের মতো জিরো আসবে না। আমাদের আনসার আসতেছে 0.225, তোমরাই বলছো, এবং এটাই হচ্ছে অ্যান্সার আসে। তোমরা যারা আনসার করছো ঠিক করছো। যেমন সারিকা, মায়া, তারপর হচ্ছে নাদিয়া, হ্যাঁ অন্বেষা, তারপরে হচ্ছে আর কে করছো, নুসরাত, তারপরে হচ্ছে তাজি, তারপরে হচ্ছে আর কে করছো, তাবাসসুম, ফাহমিদা, ভেরি গুড। ওকে, মাইমুনা করছো, সাবেরা করছো, মাসরুরেরটা ভুল হয়েছে, তনুরটা ঠিক আছে, হ্যাঁ ফাহিমেরটা ঠিক আছে, রাইসাটাও ঠিক আছে। ওকে, হ্যাঁ আদিবা, ইফাতুল, তারপরে হচ্ছে সারিকা, অলোক, উৎসব, ভেরি গুড। ওকে, অনেকগুলো নাম চলে আসছে, তানভীর একটাও ঠিক আছে, গ্রেট। তাইলে বুঝতেছো তো যে মনোলাস করলে কিন্তু আমার এই জিরো আসার চান্স নেই। তার কারণ কি, এখানে যেমন প্লাসের সাথে মাইনাস হয়ে জিরো থাকার চান্স হয়, এখানে কিন্তু পরম মানে মনোলাস নিলে এই জিরো হওয়ার চান্স থাকে না। তাইলে এখন এখন আমাদের একটাই পার্ট বাকি থাকে, সেটা হলো আমাদের প্রমাণ বিচ্যুতি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো প্রমাণ বিচ্যুতি আসলে কি, প্রমাণ বিচ্যুতি আসলে কি, প্রমাণ বিচ্যুতি আমরা বলছিলাম যে প্রথমে সবগুলোর পার্থক্য আমরা নিব। তাহলে পার্থক্য কি ছিল, x1 মাইনাস এক্স বার, আমাদের এখানে আই দিয়ে ছিল তাই না, তাহলে আই দিয়ে লিখি, তাহলে i1 মাইনাস আই বার, তারপরে i2 মাইনাস আই বার, তারপরে i3 মাইনাস আই বার, আর সবার লাস্টে ছিল i4 মাইনাস আই বার। তো এই সবগুলা পার্থক্যকে যদি আমি আবার স্কোয়ার করি তাহলে কিন্তু এখানে আবার মাইনাস আসার চান্স নাই। তার কারণ স্কোয়ারের ভ্যালু কখনো মাইনাস হইতে পারে না। তুমি যদি -1কেও স্কোয়ার করো সেটা তো তোমার +1 হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এবং এটাকে কি করতে হয়, সংখ্যা দ্বারা ভাগ করতে হয়, তার উপরে কি করতে হয়, রুট দিয়ে দিতে হয়। যেহেতু 4টা আছে তাহলে আমি এখানে 4 দ্বারা ডিভাইড করে দিতে পারি। এখন দেখো আমার একটু আগে মান বের করা আছে, তাহলে আমি আবার কষ্ট করে মান আর এখানে বসাবো না, বের করব না, ওই মানগুলো আমি এখন এখানে বসাই দিব। তাহলে প্রথম পার্থক্য ছিল 0.125, এই যে এইটার মান 0.125, তাহলে তার একটা কি হবে, স্কোয়ার হবে। পরের মানটা ছিল হচ্ছে 0.325, তাহলে 0.325 এর স্কোয়ার হবে। তারপরের মানটা কত ছিল, তারপরের মানটা ছিল হচ্ছে 0.275, তাহলে -0.275 এর স্কোয়ার। তারপরে আসতেছে -0.175, তারও স্কোয়ার, ডিভাইড বাই হচ্ছে আমাদের 4। এটা ক্যালকুলেশন করে দেখো কত আসে, 0.238 আসে, তাই তো? আচ্ছা, 0.238 আসে, তোমাদের থেকে আনসার নিলাম। তাহলে তাহলে তোমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান হবে হচ্ছে 0.238। ঠিক আছে? সো এই সবগুলো প্রসেসের মাধ্যমে আমরা আসলে বের করতে পারি যে আমার ত্রুটিটা আসলে কি লেভেলের হয়েছে। সেটা তো আমরা প্রমাণ বিচ্যুতি দিয়েও সলভ করতে পারি, আবার গড় পরম বিচ্যুতি দিয়েও সলভ করতে পারি, আবার হচ্ছে গড় মান থেকে বিচ্যুতি দিয়েও সলভ করতে পারি। সো গড় মান থেকে বিচ্যুতি অনেক সময় এরকম জিরো চলে আসে, তো ওটার থেকে বেটার হলো পরম মান দিয়ে করা। আর সব থেকে যদি তোমরা বলতে চাও যে ভাইয়া কোনটা বেস্ট, তাহলে বেস্ট হচ্ছে আসলে এই প্রমাণ বিচ্যুতি। যত রিসার্চ আছে বা গবেষণার যত কাজ আছে, রিসার্চ ওয়ার্কগুলোতে সবসময় এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে ক্যালকুলেশন করা হয়। ঠিক আছে? কারণ কি জানো, কারণ এটা সব থেকে নির্ভরযোগ্য। এখন কেন নির্ভরযোগ্য আমরা আরেকটু বড় হলে শিখবো। এবং স্ট্যাটিস্টিক্সে যারা অনার্স করবা, যারা হচ্ছে তোমার অনার্স কমপ্লিট করবা, 4 বছর স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়বা, তারা হচ্ছে এটার ফান্ডামেন্টাল জিনিসগুলো আরো ডিটেলসে বুঝবা। তা আপাতত আমাদের ইন্টার লেভেলে তো অত ডিটেলস দরকার নাই, জাস্ট প্রসেসটা বুঝলে আমাদের হয়েছে। এবং মনে রাখবা এটাই হইতেছে আমাদের সব থেকে ভালো অ্যাপ্রোচ, প্রমাণ বিচ্যুতি। ঠিক আছে? অ্যান্সার আলাদা কেন হবে, অরোরা প্রশ্ন করছে। তো খুবই ভালো প্রশ্ন করছে অরোরা। দেখো, এক একটা তো এক এক রকম প্রসেস, তো তুমি এক এক প্রসেসে তুমি যদি বিচ্যুতি বের করতে চাও, এক এক রকম তোমার আনসার আসতেছে। যদি সবগুলাই সেম সেম আসতো তাইলে কিন্তু আমার এত প্রসেসের দরকার ছিল না। কিন্তু দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে যে একটা প্রসেসে সলভ করলে জিরো আসে, আর একটা প্রসেসে সলভ করলে 0.225, আর একটা প্রসেস সলভ করলে 0.238। তো তখন কিন্তু আমাদের মনে কোশ্চেন আসবে। ধরো বিজ্ঞানীরা বলছে যে এই সবগুলা প্রসেস আছে, এখন আমি যখন প্রথম দিন শিখবো আমার কাছে তখন মনে হবে যে এতগুলা প্রসেস, তাহলে আমি কোনটা ফলো করব। তাহলে অবশ্যই তুমি বেস্ট যে ফরম্যাটটা সেটা ফলো করবা। সো বেস্ট ফরম্যাট হচ্ছে তোমার প্রমাণ বিচ্যুতি। তো এটা নিয়ে টেনশনের কিছু নাই। যদি কখনো পরীক্ষায় আসে, এগুলা পরীক্ষায় খুব একটা আসে না, পরীক্ষায় যদি কখনো আসে তোমাকে বলে দিবে যে কোন পদ্ধতি।
তোমাকে হয়তো বলবে প্রমাণ বিচ্যুতি, তখন তুমি এই প্রসেসটা ফলো করবা। তোমাকে যদি বলে দেয় গড় পরম বিচ্যুতি, এইভাবে সলভ করা লাগবে। যদি বলে গড় মান থেকে বিচ্যুতি, এইভাবে সলভ করা লাগবে। হ্যাঁ, তো অনেকগুলো অ্যাপ্রোচ আমাদের কাছে এখানে আছে। আচ্ছা, রাইকা বলছো কোন প্রসেসটা বেস্ট? যেটা বললাম ভাইয়া, প্রমাণ বিচ্যুতির প্রসেসটা বেস্ট। তোমরা আরেকটু বড় হও, তোমরা হচ্ছে এরকম, এটা আসলে তোমাদের লেভেলে বলা দরকার নাই, কারণ বললে অনেকের মাথার উপর দিয়ে যাবে। তোমরা যখন বড় হবে আর কি, তখন তোমরা টেস্ট পড়বা, ওয়ান টেল টি টেস্ট, টু টেল টেস্ট, হ্যাঁ এরকম পড়বা আর কি। দেখো তখন দেখবা যে এরকম এরকম ঢেউয়ের মতো অংশ থাকে। স্ট্যাটিস্টিক্যাল যখন টেস্ট করা হয় এরকম ঢেউয়ের মতো অংশ থাকে। সো তখন এই যে এরকম দুই পোর্শনে আমরা এরকম ধরে নেই যে আমার রেজাল্ট যদি এই অংশে আসে তাহলে আমরা সেটাকে বাদ দিয়ে দিব, আর রেজাল্ট যদি এই অংশের মধ্যে থাকে তাহলে আমরা সেটাকে অ্যাকসেপ্টেবল ধরবো। তো এই যে এই ক্যালকুলেশনগুলো যখন করা হয় তখন আসলে স্ট্যান্ডার্ড ডিভিশন আসলে অঙ্কগুলো করা হয়। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে আজকেই আজকেই জাস্ট একটু গুগলে সার্চ করে দেখো আর কি, ওয়ান টেল টেস্ট লিখে সার্চ দিও বা টু টেল টেস্ট লিখে সার্চ দিও, দেখবা ওখানে স্ট্যান্ডার্ড ডিভিশন নিয়ে ক্যালকুলেশন করা হয়। আরো কিছু ফ্যাক্টর আছে, ওগুলো আমাদের আপাতত দরকার নাই, ওগুলো অনার্স লেভেলের জন্য প্রযোজ্য। আচ্ছা, এখন চলে আসি তাহলে এই স্লাইডের আসলে আমার দরকারই নাই, এটা খামোখা তোমার মাথা নষ্ট হবে। এখন আসো আমরা দেখব হচ্ছে আপেক্ষিক ত্রুটি এবং হচ্ছে শতকরা ত্রুটি। সো আপেক্ষিক ত্রুটি আমরা 9-10 পড়ে আসছিলাম, যে যদি আমি কোনো কিছুর মান বলি, ধরে নাও যে আমি মান বললাম 5 ± 0.1 সেন্টিমিটার, তাহলে এইখানে যে প্লাস মাইনাসের যে মানটা আছে, এই প্লাস মাইনাসের পরে যে মানটা, এই মানটাকে আমরা ধরে নিই হচ্ছে ত্রুটি, আর প্রথমে যে অংশটা থাকে সেটাকে আমরা ধরে নিই প্রকৃত মান। এটা আমরা 9-10 কিন্তু পড়ে আসছি। তো এটা আমরা এইভাবে ফিল করতে পারি যে কোনো কিছুর দণ্ডের দৈর্ঘ্য তোমাকে মাপতে দিছে, তো দণ্ডের দৈর্ঘ্য তুমি মেপে দেখছো যে তার যে গড় একটা মান আসে বা প্রকৃত মান আসে, সেই মানটা হচ্ছে 5 এর আশপাশে। এখন তুমি যখন মাপবা, এক এক সময় যখন তুমি এক এক রকম মাপবা, তোমার কিন্তু সেই মানটা বেশিও আসতে পারে, কমও আসতে পারে। ফর এক্সাম্পল এখানে খেয়াল করে দেখো, ধরে নাও এটার অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 5 মিটার ধরে নাও, তাহলে তুমি যখন মাপছো একবার তোমার কিন্তু এই দৈর্ঘ্যের মাপটা 5 থেকে বেশি আসছে। কতটুকু বেশি আসছে? 5 থেকে 0.1 মিটার তখন তোমার বেশি আসছে। আবার তুমি যখন এখানে মাপছো, তুমি দেখো 5 থেকে 0.2 মিটার তোমার বেশি আসছে, আর এইখানে তোমার 5 থেকে 0.1 মিটার কম আসছে। তো আমাদের কিন্তু মান অনেক সময় বেশিও আসে, আবার অনেক সময় কমও আসে। তো বেশি এবং কম দুটাকে ইনক্লুড করার জন্য আমরা এখানে একটা কি দেই, একটা প্লাস মাইনাস আমরা দিয়ে দিই। তাহলে প্লাস মাইনাসের আগে হচ্ছে আমার প্রকৃত মান, আর প্লাস মাইনাসের পরে হচ্ছে আমার কতটুকু ত্রুটি হতে পারে সেটার মান। এখন ওই যে ছোট ক্লাসে আমরা কি পড়ছিলাম, আপেক্ষিক ত্রুটি পড়ছিলাম। আপেক্ষিক ত্রুটি আসলে কি মিন করে? প্রকৃত মানের সাপেক্ষে ত্রুটি। হ্যাঁ, প্রকৃত মানের সাপেক্ষে ত্রুটি। আপেক্ষিক মানেই তো কোনো না কোনো কিছুর সাপেক্ষে। তোমরা আপেক্ষিক বেগ পড়ছো ভেক্টরে, তোমাদের আপাতত এই আইডিয়াটা এখন আছে সবারই। তাহলে আপেক্ষিক বেগ কি পড়ছিলে? একজনের সাপেক্ষে আরেকজনের বেগ, তাই না? তাহলে আপেক্ষিক ত্রুটি কি হবে? প্রকৃত মানের সাপেক্ষে কতটুকু আসলে ত্রুটি হয়। সো এই আপেক্ষিক ত্রুটিকে আমরা আসলে কিভাবে প্রকাশ করতে পারি? আপেক্ষিক ত্রুটির হচ্ছে উপরে আমরা কার মান বসাই? ত্রুটির মান বসাই, আর নিচে আমরা কি বসাই? প্রকৃত মান বসাই। যার সাপেক্ষে তাকে আমরা কোথায় বসাই বলতো? নিচে। আর যতটুকু ত্রুটি হয়েছে সেটাকে আমরা কোথায় বসাই? উপরে বসাই। আচ্ছা, আর শতকরা ত্রুটি যখন বের করতে বলে, এটা আরো সহজ, সব থেকে সহজ আসলে এটা। শতকরা ত্রুটি আসলে কি? শতকরা ত্রুটি হলো আপেক্ষিক ত্রুটির সাথে 100% গুণ দিয়ে দিলেই যা হবে সেটা হচ্ছে শতকরা ত্রুটি। শতকরা মানে তো তোমরা বুঝো 100-র মধ্যে চিন্তা করতে হয়, এজন্য এখানে 100% গুণ করে দিতে হবে। তাহলে শতকরা ত্রুটি আসলে কি হবে? শতকরা ত্রুটি হবে ত্রুটি বাই প্রকৃত মান ইন্টু 100%। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার চলো আমরা হচ্ছে একটা প্রশ্ন সলভ করে ফেলি। একটা কুইজ আছে তোমাদের, এই কুইজটা সবাই একটু পার্টিসিপেট করো। আচ্ছা, সাহাদ কোয়েশ্চেন করছো একটা, যে প্যারালাল টেক্সট পড়লে আসলে একাধিক রাইটারের বই আবার পড়া লাগবে কিনা। এটা একটা
কমপ্লেক্স কোয়েশ্চেন। তার কারণ হলো প্যারালাল টেক্সটের মধ্যে আমাদের কিন্তু অনেকগুলো রাইটারের বইকে অ্যাকুমুলেট করে একটা সুন্দর বই লেখা হয়েছে। তোমরা আশা করি যারা প্যারালাল টেক্সট পড়ছো আর অন্য বই পড়ছো, আশা করি পার্থক্যটা বুঝতে পারছো যে কতটা সুন্দর গুছায় লেখা আছে। এই পার্থক্য তোমাদের এখন আর আমাদের বলে দেওয়া লাগবে না, আশা করি তোমরা বুঝো জিনিসটা। এখন যখন আমরা একটা বই যখন লেখা হয়, তখন সেই বইয়ে কিন্তু লিমিটেড নাম্বার অফ তোমার জিনিসপত্র থাকে। যেমন একই কনসেপ্ট আমি যদি অনেকগুলো রাইটারের বইয়ের কনসেপ্টটাকে সুন্দর করে গুছাই লিখি, তাহলে ওই রাইটারের সমস্ত লেখা তো আসলে এখানে লেখা হয় নাই। সুন্দর করে যতটুকু দরকার ততটুকু দিয়ে একদম ইন ডেপথ তোমাকে কনসেপ্টটা বুঝাই দেওয়া হয়েছে। এখন তোমার যদি মনে হয় যে না, প্যারালাল টেক্সটের প্র্যাকটিস আমার শেষ, সিকিউ সব প্র্যাকটিস করা শেষ, তাহলে কিন্তু তোমার বোর্ডের জন্য সেটা আসলে গুড এনাফ। বাট তোমার যদি মনে হয় যে না, আরও প্র্যাকটিস তোমার দরকার, সেই ক্ষেত্রে তুমি অন্য রাইটারের বই আবার দেখতে পারো। বাট তোমার যদি মনে হয় যে না, আমার বোর্ডের জন্য প্রিপারেশন দরকার, তুমি প্যারালাল টেক্সট যদি A to Z শেষ করতে পারো, তোমার বোর্ডের জন্য প্রিপারেশন মোর দ্যান এনাফ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা ব্রেক দিব একটু পরেই। এই কুইজটা শেষ করে আমি ব্রেক দিয়ে দিব, হ্যাঁ? আচ্ছা, দেখো, সরল দোলকের সাহায্যে কোনো স্থানে জি এর মান পাওয়া গেছে কত? 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর ওই স্থানে জি এর প্রকৃত মান, এই প্রকৃত মানটা দিয়ে দিছে কত বলতো? 9.81। তাহলে তার মান হওয়ার কথা হলো 9.81 মিটার/সেকেন্ড স্কোয়ার, কিন্তু মেপে দেখা গেছে যে তার মান হচ্ছে 10। এটা মনে করো যে তুমি মাপতেছো, মান হওয়ার দরকার ছিল 9.81, আর তুমি মেপে বলছো হচ্ছে যে 10। তার মানে কি তোমার একটা ভুল হয়েছে না? তোমার কিন্তু ভুল হয়ে গেছে। তাহলে এখানে তোমার ত্রুটি কতটুকু হবে? তোমার ভুল কতটুকু হয়েছে? 10 থেকে এটার পার্থক্য। তাহলে তোমার ভুল হয়েছে 10 মাইনাস 9.81, হুইচ ইজ কত আসবে? 0.19 মিটার/সেকেন্ড স্কোয়ার আসবে। এটা হচ্ছে তোমার ত্রুটি। এখন এখানে প্রশ্নে কিন্তু ত্রুটি চাই নাই, কি চাইছে দেখো তো? শতকরা ত্রুটি চাইছে, শতকরা ত্রুটি। তাহলে আমরা শতকরা ত্রুটি কিভাবে বের করি? আমরা শতকরা ত্রুটি বের করি, শতকরা ত্রুটি বের করি ত্রুটি বাই প্রকৃত মান ইন্টু 100%। তাহলে আমাদের এখানে ত্রুটি কতটুকু আছে? ত্রুটি আছে 0.19, প্রকৃত মান কত? 9.81 ইন্টু 100%। তাহলে ক্যালকুলেশন করে দেখো, আনসার আসবে 1.93 সামথিং। তো এখানে যেহেতু অপশনে 1.93% আছে, তাহলে এটাকে আমরা উত্তরে নিব। এটা রাজশাহী বোর্ডে একটা প্রশ্ন আসছিল, হ্যাঁ? তো লিডার বোর্ডে আমি দেখতে পাচ্ছি ইব্রাহিম, নুরানি, ফাতেমা, ফারহান, মরিয়াম, কেয়া, তারপর হচ্ছে রায়ান, পূর্ণতা, মানজিলা আর হচ্ছে তানভীর আসো। তো গ্রেট, সবার আগে উত্তর করছো। তো এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা ঐকিক নিয়মেও করতে পারি। ঐকিক নিয়মে কেমনে সলভ করা যায়? তোমার প্রকৃত মান কত? 9.81। তো তুমি এভাবে লিখতে পারো যে 9.81 এর সাপেক্ষে আমার ত্রুটি পাওয়া গেছে কত? ত্রুটি পাওয়া গেছে 0.19। তাহলে একের সাপেক্ষে কত? একের সাপেক্ষে হচ্ছে 0.19/9.81। এখন চাইছে শতকরা। শতকরা মানে কি? ছোট ক্লাসে যত শতকরা অঙ্ক করছো, সেটা কি 100-র মধ্যে হিসাব করা লাগে? তাহলে আমাকে এখন বের করতে হবে 100-র মধ্যে কতটুকু ভুল হয়েছে। তাহলে 100-র মধ্যে যদি ভুল বের করতে হয়, 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে উত্তর করলে তোমার কিন্তু সেই 1.93%ই আসবে। সেটা হচ্ছে তোমার ঐকিক নিয়মের ফর্মুলা। তো ঘুরে ফিরে দেখো, এটা যা আসে এটা কিন্তু আসলে তাই আসে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আমরা একটা নামাজের ব্রেকে যাই। নামাজের ব্রেক শেষে আমরা একটা সুন্দর ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো। তো আমাদের ব্রেক হচ্ছে 10 মিনিটের। তো আমরা ইনশাল্লাহ আবারও 10 মিনিট পরে ক্লাসটা আবার শুরু করব।
আচ্ছা, ওয়েলকাম এভরিওয়ান। তো এখন হচ্ছে আমরা ত্রুটি গণনার একটু সামনের স্টেজে যাব। তো এসএসসিতে আমরা ত্রুটি যখন গণনা করতাম অনেক কষ্ট করে বের করতাম আর কি, অনেক বড় বড় করে অঙ্ক করে বের করতাম। কিন্তু এইচএসসি লেভেলে আমাদের কাছে একটা স্ট্যান্ডার্ড বা একটা কি বলতে পারো ইন্টেলিজেন্ট একটা টুল আছে, হুইচ ইজ ডিফারেন্সিয়েশন, যেটা অলরেডি তোমাদের ফাহিম কিন্তু অলরেডি তোমাদের পড়াইছে। তোমাদের হচ্ছে ভেক্টরের একদম লাস্টের দিকে লেকচারে ভেক্টর ক্যালকুলাসের মধ্যে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন পড়াই। সাউন্ডটা একটু দেখেন তবে। আচ্ছা, তো ভেক্টর ক্যালকুলাসের মধ্যে কিন্তু তোমাদেরকে হচ্ছে ফাহিম অলরেডি পড়াইছে ভেক্টর ক্যালকুলাসের মধ্যে ভেক্টর ডিফারেন্সিয়েশন, তাই না? তো তোমরা, আমি জানি যে পড়াইছে, তবুও তোমাদেরকে আমি একটু চেক করে দেখি তোমরা আসলে পড়ছো কিনা। ধরো যদি তোমাকে কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকে যে পি এর ভ্যালুটা বলে দিছে এক্স কিউব জেড, হ্যাঁ, এখন তোমাকে কি করতে বলছে, তোমাকে বের করতে বলছে যে এক্স এর সাপেক্ষে এই পি এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কত হবে। তাহলে বের করো তো, কিভাবে বের করতে হবে বলো তো দেখি, দেখি পারো কিনা। এটা নিশ্চয়ই ক্যালকুলাসের ক্লাসে পড়াইছে, আমাকে বলো কেমনে এটা বের করবা, বলো দেখি। আচ্ছা, সাইমা আনসার করছো 3x² জেড। নোহাও বলছো, সাবেরা, তারপর হচ্ছে নুসরাত, সারিকা, নোমান, মাসরুর, তারপর হচ্ছে ফারহান, যশোদা, তারপর হচ্ছে পূর্ণতা, রায়হান, রাবেয়া, প্রেরণা, জুহা, রাকিন, রায়ান, আদিবা, ইন্তিসার, তাহিয়াত, ফাহিম, অনিম, উৎস, রাফিজা, জয়িতা, মিম, অধরা, ইউসুফ। ভেরি গুড, অনেকেই, সবাই পারো দেখি সেই। আচ্ছা, যেহেতু সবাই পারি তাইলে আমাদের আসলে কষ্ট আজকে খুবই কম। তো খেয়াল করে দেখো, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা মানে হলো, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা মানে হলো শুধুমাত্র আমার এক্সটাকে আমি পরিবর্তন করতে পারবো, আর অন্য যেটা থাকবে সেটাকে আমি হাত দিয়ে ধরবো না, সেটা হবে কনস্ট্যান্ট। সেটা কি হবে? সেটা হবে কনস্ট্যান্ট, ওটাকে নিয়ে আমার মাথা ব্যথা নাই। তাহলে জেড জেড এর মতোই থাকবে, ওর কোনো চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ হবে শুধুমাত্র কে? চেঞ্জ হবে এখানে শুধু এক্স কিউব। চেঞ্জটা কিভাবে হয়? চেঞ্জটা ওই যে সহজে মনে রাখতে পারো, লগের মতো করে চেঞ্জ হয়। তাহলে এখানে পাওয়ার যেটা 3 আছে সেই পাওয়ারটা চলে আসবে সামনে, আর এক্সটার মাথায় পাওয়ার যা আছে তার থেকে 1 কমে যাবে। তাহলে 3 থাকলে 3 থেকে 1 কমে হয়ে যাবে স্কোয়ার, অর্থাৎ 2 হয়ে যাবে। তাহলে 3x² হচ্ছে আমাদের এখানে উত্তর। এখন এই জিনিসটা আজকে আমরা যদি কাজে লাগাই তাহলে আমরা খুবই একটা স্মার্ট জিনিস আজকে শিখতে পারবো। কেমন স্মার্ট জিনিস? একটু খেয়াল করে দেখো, যদি আমরা একটা গোলকের আয়তন নিয়ে কথা বলি, ধরো একটা গোলকের আয়তন নিয়ে আমি কথা বলতেছি, একটা গোলকের কথা আমি ভাবলাম, ধরো এটা হচ্ছে একটা গোলক। তো সেই গোলকের ব্যাসার্ধের মান যদি আর হয় তাহলে আয়তন কত হবে? তাহলে আয়তন হবে 4/3 পাই r কিউব। এটা আমরা সবাই জানি, ঠিক আছে? এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন যদি এই সমীকরণকে আমি ডিফারেন্সিয়েট করি, হ্যাঁ, ডিফারেন্সিয়েট করা মানে আসলে কি, ওই যে ওইরকম কাহিনী। এখন যদি এই ভিটাকে, এখানে চলককে আগে সেটা বুঝতে হবে সবাইকে, হ্যাঁ, এখানে চলককে খেয়াল করে দেখো তো ভাইয়ারা, এখানে যে 4/3 পাই, এই জিনিসের মান তো আসলে কনস্ট্যান্ট, তাই না? 4/3 পাই এই মানগুলো আমাদের কি মুখস্থ না? এটা তার কখনো চেঞ্জ হয় না, তাহলে তারা হবে কনস্ট্যান্ট। তাহলে চলকটা কে আছে? আর। তাহলে আর এর সাপেক্ষে এখন আমি ডিফারেন্সিয়েট করব। তাহলে এই ইকুয়েশনটাকে থেকে আমি এইভাবে লিখতে পারি যে আমি এখন আর এর সাপেক্ষে ভি কে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখন নিয়ম কি? কনস্ট্যান্টকে আমরা চেঞ্জ করব না, কনস্ট্যান্ট যেমন আছে তেমনই থাকবে। তাহলে 4/3 পাই ওরকমই থাকবে, চেঞ্জ হবে না। এখন চেঞ্জ হবে কে? এই যে আর কিউবটা চেঞ্জ হবে। তাহলে এখানে যেমন এক্স কিউবটা চেঞ্জ হয়ে গেছে 3x², একইভাবে একইভাবে এখানে আর কিউবটা চেঞ্জ হয়ে যাবে 3, আর পাওয়ারটা কমে যাবে 2 হয়ে যাবে, ঠিক আছে? এটা হবে। তো এই জিনিস আশা করি আমরা সবাই জানি। তাহলে এখানেও আমি কিন্তু ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখন দেখো, এখান থেকে আমি আরেকটা লাইন একটু যদি এক্সপ্যান্ড করি, আমি এটাকে যদি এপাশে গুণ করে দিই তাহলে আমি কি লিখতে পারি দেখো তো? আমি লিখতে পারি যে এরকম 4/3 পাই যেমন আছে রাখা দাও এমনি, সমস্যা নাই, ইন্টু হচ্ছে এইটা। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে? এবার যদি আমি এই 2 ভাগ 1 করি, যদি আমি 2 ভাগ 1 করি, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশনটা, আর এটা হলো আমাদের 1 নম্বর ইকুয়েশনটা। যদি এবার আমি 2 ভাগ 1 করি তাহলে দেখো তো কি হয়। 2 ভাগ 1, দেখো কি হয়। তাহলে 2 নম্বর ইকুয়েশন আমার উপরে, 1 নম্বর ইকুয়েশন আমার নিচে। সো 2 ভাগ 1 যদি আমি করি, একটু লক্ষ্য করে দেখো সবাই, এই 4/3 পাই 4/3
বাই এগুলা কিন্তু কাটা যাবে। তাহলে এতটুকু অংশ কিন্তু উপর নিচ থেকে কাটা যাবে। তাহলে এই ক্ষেত্রে আমার উপরে থাকবে হচ্ছে 3r², আর নিচে থাকবে হচ্ছে আমার এখানে r³, তাই না? এখন দেখো যদি আমরা একটু কাটাকাটি করে ফেলি, তাহলে এইখানের যে 3টা আছে, 3টা প্রথমে 3 এর মতো তুমি রেখে দাও। এবার কাটাকাটি করো, r² r³ এর মধ্যে গেলে নিচে একটা r থাকে, আর উপরে আছে আমার হচ্ছে এই বাঁকা ডি আর। তাহলে আমরা এরকম লিখতে পারি। এখন এই যে যে পরিবর্তনটা, এই পরিবর্তনকে আমরা বলি ক্ষুদ্র পরিবর্তন। এই পরিবর্তনকে কি বলি? ক্ষুদ্র পরিবর্তন। তো এই পরিবর্তন যদি বড় হয় তখন কিন্তু আমরা ডেল্টা সাইন ব্যবহার করি। কোন সাইন ব্যবহার করি? ডেল্টা সাইন। তাহলে তখন আমি এই সাইনটাকে না লিখে ডেল্টা সাইন লিখবো। এটাও যেমন ভি এর পার্থক্য বোঝায়, ডেল্টা ভি কিন্তু ভি এর পার্থক্য বোঝায়। তো এটা হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন আর এটা হচ্ছে বড় পরিবর্তন। তাহলে আমি এখন এখান থেকে লিখতে পারি ডেল্টা ভি বাই ভি ইকুয়ালস টু, দেখো একটা 3 আছে সামনে, 3 ইন্টু, আবার এই যে এটাকে আমি লিখবো ডেল্টা আর, এখন নিচে হচ্ছে আর। তাহলে এই যে ইকুয়েশনটা আমি লিখলাম, এই ইকুয়েশনটা সবাই আগে খাতায় সুন্দর করে লিখে ফেলো। এখান থেকে চমৎকার একটা জিনিস আমরা আজকে দেখবো। এই পর্যন্ত সবাই আগে খাতায় লিখে ফেলো, হ্যাঁ? তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি? যে ডেল্টা ভি বাই ভি ইকুয়ালস টু হচ্ছে 3 ইন্টু ডেল্টা আর বাই আর, হ্যাঁ? তো এই জিনিসটা এত কষ্ট আসলে আমাদের করা লাগবে না, এটা আমরা এক লাইনেই লিখতে পারি। সেই মেথডটা তোমাদের আমি এখন দেখাই দিব, ঠিক আছে? যে এক লাইনে আমরা কেমনে চিন্তা করতে পারি, এক লাইনে কেমনে চিন্তা করতে পারি, হ্যাঁ, সেটা আমরা এখন দেখব। তুমি ফার্স্টে দেখো ইকুয়েশনটা দেখে একটু তাকাও। ইকুয়েশনটা কি বলতেছে? ইকুয়েশনটা বলতেছে ভি ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব। তো আমাদের তো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, ধ্রুবক নিয়ে কোনো মাথা ব্যথা নাই, আমাদের মূলত চলক নিয়ে চিন্তা করতে হবে। তাহলে একটা চিন্তা আমরা করব হচ্ছে ভি নিয়ে, আর একটা চিন্তা আমরা করব হচ্ছে আর নিয়ে। তাহলে ভি এর যে পরিবর্তনটা আসতেছে আমাদের, সেই পরিবর্তনটা কি? দেখো ডেল ভি মানে ত্রুটি আর ভি মানে হচ্ছে প্রকৃত মান। তাহলে ভি এর যে পরিবর্তন সেটা যদি আমি ডেল ভি বাই ভি দিয়ে লিখি, আর আর এর যে পরিবর্তন সেটাকে যদি আমি ডেল আর বাই আর দিয়ে লিখি, তাহলে যে পাওয়ারটাকে তুমি দেখতে পাচ্ছ, খেয়াল করো পাওয়ারটা কিন্তু কোথায় আছে? সামনে। তাহলে যে পাওয়ারটাকে তুমি দেখতে পাচ্ছ সেই পাওয়ারটাকে কোথায় পাঠিয়ে দিতে হবে? পাওয়ারটাকে সামনে পাঠিয়ে দিতে হবে। আর একটা বিষয় মনে রাখবে ভাইয়ারা, এই পাওয়ারটা সবসময় প্লাস আকারে বসাইতে হবে, পাওয়ারটাকে সবসময় প্লাস আকারে বসাইতে হবে, মডুলাস বসাইতে হবে, হ্যাঁ? তো আমি এখানে যদিও মডুলাস দেওয়া লাগে না, তবুও মডুলাস দেওয়ার অভ্যাস করি, যাতে মাইনাস থাকলেও যাতে আমরা মডুলাসটা দিই, হ্যাঁ? তো মডুলাস দেওয়ার অভ্যাসটা করবা। তাহলে কি করতে হচ্ছে দেখো তো, তোমাকে পাওয়ার যেটা থাকতেছে চলকের সেটা দ্বারা গুণ করে দেওয়া লাগতেছে, পাওয়ারটাকে কি করা লাগতেছে? গুণ করে দেওয়া লাগতেছে। এখন যদি তোমাকে আমি আরো কিছু কাহিনী দেখাই তাহলে তুমি বুঝবা এটার মজাটা আসলে কোথায়। ছোটটা ছিল, এটা তো ছোট ছিল, যদি একটু বড় জিনিস দেখাই, ফর এক্সাম্পল মনে করো এক্স এর মান হচ্ছে পি টু দ্য পাওয়ার মনে করো 3, কিউ টু দ্য পাওয়ার মনে করো 4, আর জেড টু দ্য পাওয়ার হচ্ছে মনে করো 5। তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা কেমনে লিখতে পারি? চলো সেই নিয়মটা তোমাদের আমি দেখাই দিই। সেই ক্ষেত্রে এক্স এর ত্রুটিটা হবে হচ্ছে ডেল এক্স বাই এক্স। এখন যেহেতু তোমরা একটা জিনিস বুঝতেছো যে এখানে পাওয়ারটা সামনে চলে আসে, তো পাওয়ার কখন সামনে চলে আসে? লগের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা কাহিনী ছিল। লগ যখন ছিল, লগের ক্ষেত্রে যদি তোমার এ কিউব থাকতো, এই পাওয়ারটা কিন্তু সামনে চলে আসতো, আমরা লিখতাম যে 3 লগ এ, তাই না? এরকম লিখতাম। আবার লগের ক্ষেত্রে যখন তোমার গুণ থাকতো, ধরো লগ এ বি, তখন এটাকে আমরা ভেঙে লিখতাম যে লগ এ প্লাস লগ বি, এরকম ভেঙে লিখতাম, তাই না? তাহলে এখানে অলমোস্ট একই রকম কাহিনী হবে। তোমার দেখো এখানে পি কিউ জেড তিনটা আলাদা ফরম্যাট আছে। তো এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, আমি এমনি লিখতে পারি যে পি কিউব, কিউ টু দ্য পাওয়ার 4, জেড ইনভার্স 5। এখন তিনটা কি গুণাকারে আছে, তো লগে যদি গুণাকারে থাকে আমরা কি যোগ করে লিখতাম। তাহলে এখানে কি করব, পি এর একটা ক্যালকুলেশন আমি লিখব, এবার কিউ এর একটা ক্যালকুলেশন লিখব, আর জেড এর একটা ক্যালকুলেশন লিখব। তাহলে তিনটার ত্রুটি আমি এখানে বের করে ফেলছি। এখন পরবর্তী কাজ হবে কি? পরবর্তী কাজ হবে এই পাওয়ার গুলোকে সামনে নিয়ে আসা। তাহলে এখানে এটার পাওয়ার হচ্ছে 3, কিউ এর পাওয়ারটা হচ্ছে 4, আর জেড এর পাওয়ারটা হচ্ছে -5। -5টাকে অবশ্যই মডুলাসের মধ্যে আমরা লিখব, ঠিক আছে? সো দেখো যেই কনসেপ্টটা আমরা ছোট একটা আইডিয়া থেকে যেটা শুরু করলাম, সেটা যদি অনেক বড়ও হয় আমরা তবুও কিন্তু ভাইয়ারা সলভ করে ফেলতে পারবো। তাহলে সবাই আমাকে বলো তো যে এই কনসেপ্টটা আমরা সবাই ক্রিস্টাল ক্লিয়ার কিনা, খুব ভালোভাবে বুঝতে পারছি কিনা, বলো তো। বলো।
ডেল্টা দিয়ে কেন লিখলাম, এই একটা প্রশ্ন করছো যে ডেল্টা দিয়ে কেন লিখলাম, ডিফারেন্সিয়েট কেন বাদ দিলাম, তাই না? আচ্ছা, এখানে এই যে ডিফারেন্সিয়েট যে সাইনটা তোমরা শিখছো আর কি, এই ক্ষুদ্র বাঁকা হাতের ডি গ্রিক লেটারে যেটা লেখে, so এই পরিবর্তনটা আসলে মিন করে কি যে এটা আসলে খুবই ক্ষুদ্র পরিবর্তন। মনে করো আয়তনের পরিবর্তন যদি এমন হয় 0.0000000 এরকম 1, সেই ক্ষুদ্র পরিবর্তনকে আসলে সে বুঝায়। কিন্তু যখন সবগুলো পরিবর্তন কিন্তু বাস্তবে ক্ষুদ্র পরিবর্তন হয় না। ফর এক্সাম্পল, একজন মাপছে 5.1 মিটার, আরেকজন মিটার কিউব, আরেকজন মাপছে মনে করো হচ্ছে 5.5 মিটার কিউব। তাহলে এই দুজনের মধ্যে যে পার্থক্যটা কত? পার্থক্য হচ্ছে 0.4 মিটার কিউব। তাহলে এই পার্থক্য কি খুবই ক্ষুদ্র? না, এই পার্থক্য কিন্তু খুবই ক্ষুদ্র না। তখন এই পার্থক্যকে কিন্তু এই ডিফারেন্সিয়েটিং করার যে তোমরা যেটা বলতেছো আর কি, এটা না করে আমরা যদি ডেল্টা দিয়ে লিখি তখন সেটা কিন্তু সেন্স মেক করে বেশি। সো যখন পার্থক্যটা অনেক বড় হয় তখন কিন্তু আর এটা লেখা যায় না। এজন্য আমি আগে থেকে এটা বাদ দিয়ে সরাসরি এই ডেল্টা সাইন দিয়ে আমি জিনিসটাকে লিখছি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে নিয়ম আসলে কি? নিয়ম হলো এই যে এখান থেকে দেখো, আমি তো ফুল প্রুফ করে দেখালাম যে কেমনে কেমনে আসে। সহজ হিসাবে কি মনে রাখবা, এখানে যারটা আছে তারটাকে তুমি লিখবাই, যে আছে তার পরিবর্তন বাই আদিমান এটা লিখবা। আর এখানে যারটা আছে তারটাও তুমি লিখবা পরিবর্তন বাই আদিমান। আর এই পাওয়ারটাকে কি করবা? বিসমিল্লাহ বলে সামনে নিয়ে আসবা। দ্যাটস ইট। তাহলে এখানে যখন আমি এক্স সমান এটা দেখছি, তো এই পি এরটা লিখছি, কিউ এরটা লিখছি, জেড এরটা লিখছি, সবারই দেখো আপেক্ষিক ত্রুটি আমি এখানে লিখে ফেলছি। এরপর কি করছি? সবার পাওয়ারকে সামনে নিয়ে আসছি, সবার পাওয়ারকে সামনে নিয়ে আসছি। দ্যাটস ইট। তো চলো একটা প্র্যাকটিস যদি আমরা করি তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। চলো তোমাদের একটা নতুন টাইপের একটা কোয়েশ্চেন তোমাদের আমি একটু দেখাই। মনে করো দৈর্ঘ্যের মান দিয়ে দিছে 1 প্লাস মাইনাস 0.1 মিটার এবং অভিকর্ষ ত্বরণের মান দিয়ে দিছে 9.8 প্লাস মাইনাস 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার প্রশ্ন করছে কি দেখো, প্রশ্ন করছে যে পর্যায়কাল নির্ণয়ে শতকরা আপেক্ষিক ত্রুটি কত? শতকরা আপেক্ষিক ত্রুটি কত? চলো এটা প্র্যাকটিস করলে আমাদের কনসেপ্ট আর এক ধাপ ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, প্র্যাকটিস করলে ক্লিয়ার হবে। চলো আমরা প্র্যাকটিস করে দেখি। খেয়াল করে দেখো ভাইয়ারা, এখানে চাওয়া হয়েছে পর্যায়কাল নির্ণয়ের ত্রুটি। তাহলে তোমার মাথায় প্রথম প্রশ্ন আসবে যে পর্যায়কালের সাথে যাদেরকে দিয়ে দিচ্ছে তাদের সাথে রিলেশনটা আসলে কি? তাহলে পর্যায়কালের সাথে বাকিদের রিলেশনটা আমরা সবাই জানি, 9-10-এ পড়ে আসছি। রিলেশনটা হলো 2π√L/g, তাই না? L/g। ঠিক আছে, লিখে ফেললাম। এখন এই যে যখন রুট থাকে, রুটের পাওয়ার মানে আসলে কি? হাফ। এটা আমরা জানি যে রুট মানে হচ্ছে পাওয়ারে হচ্ছে হাফ থাকবে। এটাকে আমি দেখো তো নতুন করে লিখতে পারি কিনা এইভাবে, যেটা আসলে হচ্ছে 2π ইন্টু এল এর পাওয়ারটা কত আছে? এল এর পাওয়ারটা হচ্ছে হাফ, আর জি যেহেতু নিচে আছে তাহলে আমি বলবো এটা হচ্ছে মাইনাস হাফ। দেখো তো এটা বলা যায় কিনা? অবশ্যই বলা যাবে। বলা যাবে? অবশ্যই বলা যাবে। এখন কি, আমরা কিন্তু বলছিলাম আগে থেকে যে কনস্ট্যান্ট নিয়ে আমার কোনো কাজ নাই। এখানে কনস্ট্যান্ট কে? তোমার এখানে এল আছে আর জি আছে, এল আর জি বাদে বাকি যারা আছে সবাই কনস্ট্যান্ট। তাহলে এল আর জি বাদে বাকি যারা আছে সবাই কনস্ট্যান্ট, ওইটাকে নিয়ে তোমার কিছুই করা লাগবে না। ঠিক আছে, এটাকে নিয়ে তোমার কিছুই করা লাগবে না। তাহলে তুমি এখন কেমনে ক্যালকুলেশন করবা? এটা শতকরা ত্রুটি বের করতে বলছে। তাহলে কার শতকরা ত্রুটি দেখো তো ভাইয়া? পর্যায়কাল মানে টি এর। তাহলে ত্রুটি আমরা কেমনে লিখি বলতো? আপেক্ষিক ত্রুটি কেমনে লিখি? ত্রুটি বাই প্রকৃত মান। তো ডেল দিয়ে আসলে ত্রুটি মিন করা হয়, দেখাইছিলাম। পার্থক্যটাই আসলে হচ্ছে ত্রুটি। তো পার্থক্য বাই হচ্ছে আদিমান। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটির যে ফরম্যাটটা। আর এর পাশে তুমি দেখো এল আছে আর জি আছে, তাহলে এল এরটা লেখো আর জি এরটা লেখো। লেখা শেষে তুমি কি করবা? একটা কাজই তোমার বাকি। লেখা শেষে এই যে এল এর যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা তুমি আগে গুণ করে দিবা, আর জি এর যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা তুমি আগে গুণ করে দিবা। তবে অবশ্যই মডুলাসের মধ্যে তোমাকে গুণ করতে হবে। যেহেতু পার্সেন্ট শতকরা চাইছে, তাহলে টোটালটাকে তোমার 100% দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, এখন তোমরা একটু মান টান বসাই দাও। যদি আমরা দেখো মান বসাই দিই এখানে, তাহলে আমাদের হাফ। ত্রুটির পার্টটা কোথায় থাকে? এটা হচ্ছে আমাদের ত্রুটির পার্ট। তাহলে এটা হচ্ছে আমার ডেল এল এর মান, আর এটা হচ্ছে আমার শুধুমাত্র এল এর মান। একইভাবে এটা হচ্ছে আমার জি এর মান, এটা হচ্ছে আমার ডেল জি এর মান। তাহলে মান যদি আমরা একটু দেখে দেখে বসাই এখানে,
0.1/1 প্লাস হলো হাফ, এই যে মনোলাস করলে কিন্তু হাফ হয়ে যাচ্ছে পজিটিভ, ইন্টু 0.2/9.8। টোটালটা তোমার কি করতে হবে? 100% করতে হবে। তাহলে কত আসে আনসার বলো তো? কত আসতেছে? কত আসতেছে বলো তো? 6.02% নাকি? আমি একটু করে দেখি তাহলে, হ্যাঁ একটু করে দেখি। হ্যাঁ 6.02%, 6.02%, এই হলো আমাদের এখানে উত্তর। ঠিক আছে, হ্যাঁ ধ্রুবক বাদ দিতে হবে। এই যে যে ধরো আবারও প্রশ্নটা করলা যে ধ্রুবক বাদ দিতে হবে কিনা, সেটাই কিন্তু আমি প্রথম থেকে বলে আসতেছি। দেখো ধ্রুবক কেন বাদ যায়, তুমি যদি ডেরিভেশনটা খেয়াল করে দেখো, আমি যে ভেঙে ভেঙে দেখাইছিলাম, খেয়াল করো ধ্রুবক কেন বাদ যাবে। যেমন এখানে যে কনস্ট্যান্ট ছিল 4/3 পাই, আবার এখানে যে কনস্ট্যান্ট ছিল 4/3 পাই, যখন তুমি ভাগ করলা, ভাগ করলে এই 4/3 পাই 4/3 পাই কিন্তু কাটাকাটি যাবে। সো কনস্ট্যান্ট পার্টটা কিন্তু আসলে থাকে না, তারা কাটাকাটি করে চলে যায়। তুমি যখন অনুপাত করতেছো, এই ভাগ করতেছো, তখন কিন্তু কনস্ট্যান্ট গুলো কাটাকাটি হয়ে চলে যায়। হ্যাঁ, এই জন্য কনস্ট্যান্টকে নিয়ে আমার চিন্তা করা লাগে না। এই জন্য অঙ্কে প্রথমেই তুমি কনস্ট্যান্টকে বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে যাদেরকে হিসাব দেওয়া আছে তাদের দিয়ে তুমি অঙ্কটা করে ফেলবা। সবাই আমাকে বলো তো তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা? হ্যাঁ, সবগুলা তুমি এই ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবা। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে সবগুলো হবে, এবং এর বাইরে কিন্তু এইচএসসি তে কোনো প্রশ্ন হয় না। আমি যেটা মাত্র দেখাইলাম এইচএসসি লেভেলে, এর বাইরে আসলে ওরকম প্রশ্ন হয় না। হ্যাঁ করতে পারবা, সিকিউতে অবশ্যই করতে পারবা, অবশ্যই করতে পারবা সিকিউতে। আমরা এসএসসি তে যেমন অনেক বড় করে সলভ করতাম, আমরা এসএসসি তে কি করতাম, একটা ধরতাম হচ্ছে প্লাস করে, একটা ধরতাম হচ্ছে মাইনাস করে, এরপর অনেক ঝামেলা টামেলা করে সর্বোচ্চ ত্রুটি দিয়ে আপেক্ষিক ত্রুটি বের করতাম। ওই দিন চলে গেছে। ওইটা কেন এত কষ্ট করতাম বলতো? কারণ তখন আমরা ডিফারেন্সিয়েশন পারতাম না এসএসসি লেভেলে, বাট এখন তো আমরা পারি। তাহলে অবশ্যই আমাকে ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা কাজে লাগাইতে হবে। তো এইগুলো আসছে কেন? জীবনকে সহজ করার জন্য। তো দেখো তো এই মেথড কিন্তু ওই ছোট ক্লাসের মেথডের থেকে অনেক সহজ এবং অনেক ইজি, মানে আগের থেকে অনেক সিম্পল ভাবে তুমি অঙ্কটা সলভ করে ফেলতে পারবা। আচ্ছা হ্যাঁ, এগুলা থেকে এমসিকিউ আসে, আবার সিকিউ আসতে পারে। আচ্ছা, এবার চলো আমরা গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, আয়তন পরিমাপের শতকরা ত্রুটি বের করে ফেলি। খুবই সহজ, দেখো তোমাদের টেকনিক দেখাই দিই। এই ব্যাসার্ধের মানটা দিয়ে দিছে, চাইছে হচ্ছে আয়তন পরিমাপের শতকরা ত্রুটি। তুমি কি দেখবা? আয়তন মানে হচ্ছে কি 4/3 পাই r কিউব, তাই না? তাহলে এখন খেয়াল করে দেখো, এখানে পাওয়ার কত আছে? 3, আর এটা হচ্ছে আমাদের ভি। তাহলে আয়তন পরিমাপের ত্রুটি হবে ΔV/V। এই পাওয়ারটা কোথায় আসবে? সামনে, ইন্টু আর এর যে ত্রুটিটা সেটা। কাহিনী শেষ। যেহেতু শতকরা বলে দিছে, তাহলে তোমাকে এখন 100% দ্বারা গুণ করতে হবে, 100% দ্বারা গুণ করতে হবে। তাহলে ক্যালকুলেট করে ফেলো কত আসে। তাহলে 3 ইন্টু আমাদের এই ভ্যালুটা হচ্ছে ডেল্টা আর, আর এটা হচ্ছে আমাদের শুধুমাত্র আর, 0.1/5.3 ইন্টু 100%। এটা তো আগে যেটা করাইলাম তার থেকে এটা সহজ, তাই না? তার থেকে এটা সহজ। হ্যাঁ সামিন, ধ্রুবকটা বাদ দিবা ভাইয়া, সেই কথাটাই অনেকক্ষণ ধরে বলতেছি। 5.66%। ঠিক আছে, ওকে গ্রেট। এবার চলো আমরা হলো বাকি অংশগুলো একটু দেখে নেই। বাকি অংশ যেগুলো আছে, এই ত্রুটির পার্টটা তোমরা একটু ইম্পর্টেন্স দিয়ে পড়বা। এইচএসসি তে এই ত্রুটির যে কাহিনীগুলা, এই কাহিনীগুলা বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে মেডিকেলেও প্রশ্ন হতে পারে, মেডিকেলের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এখান থেকে হয়েছে। আবার তোমার হচ্ছে ভার্সিটি বলো বা ইঞ্জিনিয়ারিং বলো, এইসব জায়গাতেও ইঞ্জিনিয়ারিং আসলে এমসিকিউ আসে, আর ভার্সিটিতে আসলে যে কোনো জায়গাতে আসতে পারে। তো এগুলো সব জায়গার জন্য গুরুত্বপূর্ণ। আর এখন যেগুলো আমরা দেখবো, ভার্নিয়ার স্কেল বলো বা স্ক্রু গজ বলো, এগুলো তোমাদের এসএসসি তে ছিল, আর এসএসসি তে এখান থেকে সৃজনশীল প্রশ্ন হইতো। তো এইচএসসি তে সৃজনশীল প্রশ্ন এখান থেকে খুব একটা আসে না, তার কারণ অনেক জায়গা আছে প্রশ্ন করার। তো এখান থেকে সৃজনশীল প্রশ্ন এরকম সরাসরি দেয় না, হঠাৎ টুকটাক দু একটা কিন্তু এখান থেকে দিতে পারে। টুকটাক, সেটা অনেক বেশি না আর কি, টুকটাক দিতে পারে। এমসিকিউ হচ্ছে এখান থেকে মূলত আসে। সো আমরা এখান থেকে কিভাবে কি করতে হয় সেগুলো আবার একটু দেখে নেই। 9 10 আমরা পড়ছি, আমাদের একটা রিভিউ হয়ে যাবে। ভার্নিয়ার ধ্রুবক বলতে আসলে আমরা কি মিন করি? হ্যাঁ, ভার্নিয়ার ধ্রুবক বলতে আসলে কি মিন করে? ভার্নিয়ার ধ্রুবক যদি আমি ভিসি বলি, ভার্নিয়ার ধ্রুবক হলো মেইন স্কেলের স্মলেস্ট ডিভিশন। স্মলেস্ট মানে ক্ষুদ্রতম, তাহলে মেইন স্কেলের ক্ষুদ্রতম ঘর আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরের
পার্থক্যকে আমরা বলি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। এখানে দেখো ওটাই লেখা আছে যে প্রধান স্কেল অথবা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্যের পার্থক্যকে আমরা বলি ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে এমএসডি হচ্ছে মেইন স্কেল স্মলেস্ট ডিভিশন, স্মলেস্ট মানে ক্ষুদ্রতম, আর ভিএসডি হচ্ছে ভার্নিয়ার স্মলেস্ট ডিভিশন মানে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য। আচ্ছা, এখন ভাইয়ারা চলে আসো, আমি একদম মুখস্থ ছাড়া চিত্র দেখে তোমাদের জিনিসটাকে আমি বুঝাই দিব। তোমরা একটু খেয়াল করে দেখো তো যে আমি যদি নিচেরটা তো মূল স্কেল, এটা তুমি বুঝতেছো, আর ছোট স্কেলটা হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেল, নিচেরটা হচ্ছে মূল স্কেল। একটু খেয়াল করে দেখো, তাহলে ক্লিয়ারলি সবাই বুঝবা। এই মূল স্কেলের এই 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 কি সেন্টিমিটার, 0 থেকে 1 পর্যন্ত কয়টা ক্ষুদ্রতম ঘর আছে খেয়াল করে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ক্ষুদ্রতম ঘর আছে। তাহলে আমি এখানে বলতে পারি যে 10 এমএসডি মানে 10টা ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য বলা আছে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। তাহলে বলো তো 1 এমএসডি কত হবে? এমএসডি মানে কেউ আবার মহেন্দ্র সিং ধোনি পাইব না, হ্যাঁ, 1/10 সেন্টিমিটার। 1/10 সেন্টিমিটার মানে হলো 0.1 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে মেইন স্কেলের এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে 0.1 সেন্টিমিটার। তো 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, তারপরে হয়ে গেছে 1 সেন্টিমিটার। আচ্ছা, এখন তাহলে আমি এখানে মানটা বসাই দিতে পারি যে আমার এমএসডির যে মানটা সেটা হচ্ছে আমার 0. কত যেন পাইলাম আমরা এখানে 0.1 সেন্টিমিটার, হ্যাঁ 0.1 সেন্টিমিটার। আচ্ছা, এবার আসো ভিএসডি, ভার্নিয়ার স্কেল ডিভিশন, তাই না? তো তুমি যদি একটু এখানে তাকাই দেখো ভাইয়ারা, তাহলে খেয়াল করে দেখো যে উপরে ছোট্ট স্কেলটা তো আমাদের ভার্নিয়ার স্কেল, তাই না? এটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। তাহলে ভার্নিয়ার স্কেলে খেয়াল করো কয়টা দাগ আছে, দেখো 10টা। এবং খেয়াল করো এই ভার্নিয়ার স্কেলের 10টা দাগ মূল স্কেলের 9টা দাগের সাথে মিলছে, কারণ মূল স্কেলের 10টা দাগ তো এখানে শেষ, কিন্তু মূল স্কেলের 9টা দাগের সাথে হচ্ছে তোমার এখানে ভার্নিয়ার স্কেলটা মিলে গেছে। তাহলে আমি কি বলতে পারি যে তোমার 9 মানে মূল স্কেল যেটা আছে, মূল স্কেলের 9 দাগের সাথে ভার্নিয়ার স্কেলের 10 দাগ মিলছে। তাহলে আমি বলতে পারি 10টা ভার্নিয়ার স্কেলের দাগ মানে হলো 9টা মূল স্কেলের দাগ। তাহলে আমি এখান থেকে বের করতে পারি, দেখো যে একটা ভার্নিয়ার স্কেলের দাগ হবে 9/10 মূল স্কেলের দাগ। তাইলে 9/10 করলে আমি পাবো 0.9 এমএসডি। এই এমএসডির মানটা আমরা কত পাইছি বলো? এমএসডির মানটা হচ্ছে 0.1 সেন্টিমিটার। তাহলে এখানে যদি আমি মান বসাই দিই, 0.9 এর সাথে গুণ হবে কত? 0.1 সেন্টিমিটার। গুণ হলে তুমি পাবা এখানে 0.09 সেন্টিমিটার। তাহলে আমরা ভার্নিয়ার স্কেলের একটা ক্ষুদ্রতম দৈর্ঘ্য পাইলাম 0.01 সেন্টিমিটার, 0.9 সেন্টিমিটার। তাহলে সেটা আমরা এখান থেকে বাদ দিই। তাহলে তুমি যদি বিয়োগ করে দেখো, বিয়োগ করলে পাবা 0.01 সেন্টিমিটার। ঠিক আছে, তাইলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত বলতো এই স্কেলে? 0.01 সেন্টিমিটার। সবাই একদম খুব ভালো করে বুঝছো কিনা আমাকে একটু বলো তো। সংজ্ঞা থেকেই যে আমরা সুন্দর করে মান টান বের করে ফেললাম, এই জিনিসটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা বলো? সবাইটাকে বুঝতে পারছো কিনা? এমএসডি মানে হচ্ছে মেইন স্কেলস স্মলেস্ট ডিভিশন, স্মলেস্ট বাংলা হচ্ছে ক্ষুদ্রতম, তাহলে ক্ষুদ্রতম এক ঘর। এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য যেটা, সেটা হচ্ছে এমএসডি, মেইন স্কেল ডিভিশন। আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম যেটা দৈর্ঘ্য সেটা হচ্ছে ভিএসডি। তাহলে তার পার্থক্যকেই কি বলতেছে? ভার্নিয়ার ধ্রুবক, তাই না? তাহলে পার্থক্য মানে কি? বিয়োগফল, এটা। ঠিক আছে, ওকে, ডান। এবার চলে আসো, আমি যদি ছোট্ট করে একটু রিক্যাপ দিয়ে দিই সবার উদ্দেশ্যে। ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা হলো প্রধান স্কেল আর ভার্নিয়ার স্কেলের এক ভাগের পার্থক্য। জিনিসগুলোকে সহজে ভাবো, আজকে ভাইবে নাও তুমি ফিজিক্স পড়তেছো না, একটা গল্প শুনতেছো, এটা ভাবো আর কি। তাহলে সহজ মনে হবে। ফিজিক্স মনে করলে মনে হবে আয় হায় অনেক কঠিন, মনে হয় বুঝবো না, ওটা বাদ দাও, ভাবো একটা গল্প বলতেছি। তা আজকে আমরা দেখি চলো যে ভার্নিয়ার ধ্রুবক কেমনে বের করে। ভার্নিয়ার ধ্রুবক হলো প্রধান স্কেলের এক ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্যকে মাইনাস করে দিতে হয়। তাহলে প্রধান স্কেলের এক ভাগ মানে আসলে 0.1 সেন্টিমিটার। সেটা কেমনে দেখাইলাম, দেখো 0 থেকে 1 সেন্টিমিটার পর্যন্ত প্রধান স্কেলে কয়টা দাগ আছে? 10টা দাগ। তাহলে 10টা দাগ যদি 1 সেন্টিমিটার হয়, একটা দাগ হবে 1/10 সেন্টিমিটার। সেই 1/10 সেন্টিমিটার হলো 0.1 সেন্টিমিটার।
তাহলে প্রধান স্কেলের 1/2 দৈর্ঘ্য হলো 0.1 সেন্টিমিটার। এটা ক্লিয়ার। এখন এখান থেকে বাদ দিতে হবে কি ভিএসডি, মানে ভার্নিয়ার স্কেলের 1/2 দৈর্ঘ্য। সেটাকে আমি বের করব। এখানে দেখতে পাইলাম যে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ আর প্রধান স্কেলের 9 ভাগ পরস্পর সমান। তার মানে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ আর প্রধান স্কেলের 9 ভাগ যদি সমান হয়, তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ হবে প্রধান স্কেলের 9/10 অংশ। এখন 9/10 মানে কি 0.1, আর এই এমএসডি মানে আসলে কত? এই এমএসডি মানে 0.1 সেন্টিমিটার। সেই জিনিসটা আমি আবার এখানে বসাইছি, গুণ করলে এই মানটা পাইছি। এই মানটা যদি আমি এখন বিয়োগ করে দিই প্রথম মান থেকে, যা পাবো সেটাই কিন্তু আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট, সেটাই আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট। আচ্ছা, গুণটা বুঝো নাই। এখানে দেখো এমএসডি, এমএসডির মিনিং কি? এমএসডির মিনিং হচ্ছে এইটা 0.01 সেন্টিমিটার। তো এই এমএসডির মানটাই আমি এখানে বসাই দিছি। এমএসডি রেখে দিলে তো আর হবে না, এই জন্য এমএসডির মানটা আমি এখানে বসাই দিছি। ঠিক আছে, বুঝতে পারছো মিম এবং ফাহমিদা? আচ্ছা, এবার চলো আমরা সামনের দিকে যাই। তো ভার্নিয়ার স্কেল দিয়ে ছোট ক্লাসে আমাদের দৈর্ঘ্য নির্ণয় করা শিখাইতো, তাই না? তো এই দৈর্ঘ্যটা আসলে কেমনে বের করে? এই দৈর্ঘ্যটার ফর্মুলা হলো, এই দৈর্ঘ্যটার ফর্মুলা আমরা কি শিখছিলাম 9, 10-এ যেটা শিখছিলাম, এখানে সেম, কোনো চেঞ্জ নাই। দৈর্ঘ্যটা হলো এম প্লাস ভি ইন্টু ভিসি, ভি ইন্টু ভিসি, একদম সেম। এই এমটা হলো আমার প্রধান স্কেলের পার্ট, প্রধান যে স্কেল থাকে সে প্রধান স্কেলের অথবা মূল স্কেলের পার্ট। আর এই ভিটা হলো আমার ভার্নিয়ার সমপাতন, ভিটা হলো ভার্নিয়ার সমপাতন। সমপাতন হচ্ছে কোন দাগটা আসলে মিলে যায়, যে দাগটা ভার্নিয়ার স্কেলের মিলে যায় প্রধান স্কেলের সাথে, সেই দাগটা মিলে যাওয়া দাগ। সহজ বাংলা মনে রাখো, মিলে যাওয়া দাগ। আর ভিসি মানে তো জানোই ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো আমরা চলো একটু দেখি প্র্যাকটিক্যালি আমরা বের করতে পারি কিনা। এখানে যে বস্তুটা আমার কাছে রাখা আছে, এখানে যে বস্তুটা রাখা আছে সেই বস্তু, মনে করো এরকম একটা বস্তু আছে। তো এই বস্তুর দৈর্ঘ্যটা আমাকে মাপতে হবে। এখন এই বস্তুর দৈর্ঘ্য যখন আমি মাপতেছি, তখন আমি দেখলাম যে প্রধান স্কেলের কয়টা দাগ এখানে আসছে সেটাকে দেখতে হবে। তাহলে প্রধান স্কেলের পার্ট কত, চলো আমরা দেখি। দেখো, এই বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে এই পর্যন্ত। এই দৈর্ঘ্যটা কিন্তু এটার থেকে কম, এই যে এই দাগটা থেকে কিন্তু একটু কম, তাই না? একটু কম। কিন্তু এটা দেখো যে এই দাগের এই দাগ পর্যন্ত আসছে, প্রধান স্কেলের এই দাগটাকে কিন্তু সে কভার করছে। তো যেই দাগটা কভার করবে আমাকে সেই দাগটা নিতে হবে। তাহলে আমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে যে এই দাগের মানটা আসলে কত। এখন দেখো 0 থেকে 1 পর্যন্ত তো 1 সেন্টিমিটার, আর টোটালটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এই দাগটা কি 1 আর 2 এর মাঝামাঝি। তাহলে এই দাগটা কত হবে? এই দাগটা হবে 1.5 সেন্টিমিটার। এই দাগটা হবে 1.5 সেন্টিমিটার। সো এটা হচ্ছে আমাদের প্রধান স্কেলের পার্ট, এম এর মান। এই দাগটা হচ্ছে 1.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমি 1.5 সেন্টিমিটার এখানে লিখে ফেললাম। আচ্ছা, এবার নিতে হবে ভার্নিয়ার সমপাতন, যে ভার্নিয়ার স্কেলের কোন দাগের সাথে মূল স্কেলের দাগটা মিলে গেছে। তা দেখো, তুমি যখন চোখ দিয়ে উপর দিকে তাকাবা, যখন তুমি উপর থেকে তাকাবা, তখন তুমি খেয়াল করে দেখো যে এই যে মূল স্কেলের এই দাগের সাথে ভার্নিয়ার স্কেলের এই দাগটা মিলে গেছে। এখন তোমাকে দেখতে হবে যে সেই দাগটা কত নাম্বারে আছে। তো উল্টা দিক থেকে দেখো, এই 10, 9, 8, 7, দেখো তো 7 নাম্বার দাগটা মিলে গেছে, তাই না? ভার্নিয়ার স্কেলের 7 নাম্বার দাগটা প্রধান স্কেলের সাথে মিলে গেছে। প্রধান স্কেলের কত দাগের সাথে মিলছে ওটা দেখা লাগবে না, তুমি খালি ভার্নিয়ার স্কেলের দাগটা দেখবা। তাহলে কাউন্ট করে দেখো, প্রথম থেকে কাউন্ট করলেও পাবা 1, 2, 3, 4, 5, 6, 7, 7 নাম্বার দাগ। তাহলে যে দাগটা মিলবে সেই দাগটা হলো তোমার ভি, মানে ভার্নিয়ার সমপাতন। সেটা কত নাম্বার দাগ বলো তো? 7 নাম্বার দাগ। তাহলে ভি এর মানটা আমাদের 7। আর ভিসি আমি একটু আগে তোমাদের বের করে দেখাইছি। আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্টটা কত ছিল? আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্টটা ছিল হচ্ছে 0.01 সেন্টিমিটার। তাহলে আমি এখন 0.01 সেন্টিমিটারকে লিখে ফেলবো। এখন তুমি ভাইয়া যোগ করো 1.5 সেন্টিমিটার প্লাস 0.07 সেন্টিমিটার। তাহলে আমাদের আনসার আসতেছে 1.57 সেন্টিমিটার। এই যে আমরা একদম প্র্যাকটিক্যালি দেখে ফেললাম। আর পরীক্ষাতে যদি প্রশ্ন হয় বা এমসিকিউ আসে, চিত্র দিয়ে নর্মালি কম প্রশ্ন হয়, তো তোমাকে বলেই দিবে যে ভার্নিয়ার ধ্রুবক এত, ভার্নিয়ার সমপাতন এত, মূল স্কেলের দৈর্ঘ্য এত, তাইলে বস্তুর দৈর্ঘ্য কত হবে। তখন তো আরো সহজ হয়ে যাবে, তাই না? ফাহমিদা বলছো ভি এর মান ভার্নিয়ারের জন্য কেন দেখবো শুধু? আচ্ছা, তোমার প্রধান স্কেলের জন্য তো
আসলে ভার্নিয়ার কনস্ট্যান্ট না। ভার্নিয়ার কনস্ট্যান্ট আসলে কার প্রপার্টি? ভার্নিয়ার স্কেলের প্রপার্টি। তাহলে ভার্নিয়ার সমপাতন যেটা, এটাও দেখো ভার্নিয়ার স্কেলের উপরেই আছে। তো ভার্নিয়ার স্কেলে তোমার যে 7 নাম্বার দাগটা, এই 7 নাম্বার দাগের দৈর্ঘ্য আসলে কতটুকু? এই 7 নাম্বার দাগের যে দৈর্ঘ্যটা, ভার্নিয়ার স্কেলের যে রিডিংটা, সেই রিডিংটা আসলে কতটুকু? ওই রিডিংটা বের করার জন্য এই ভি এর সাথে ভিসিটাকে গুণ করতে হয়। সো মূল স্কেলের সাথে কাউকে গুণ টুন করা লাগে না, কারণ মূল স্কেলের পার্ট তো দেখলেই বোঝা যায়। আর ভার্নিয়ার স্কেলে সেটা আসলে কতটুকু বা এখানে কতটুকু পার্থক্য এক্সট্রা আছে, সেটা বের করার জন্য আমাকে কি করতে হয়? এই মানটাকে ভি এর সাথে ভিসি কে গুণ করা লাগে। আচ্ছা, ডিরাইভেশন নাই ইব্রাহিম। আচ্ছা, এবার আসো স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা যেটা করতে পারি, গোলক আকৃতির বা বৃত্তাকার যে জিনিসগুলো থাকে তাদের কিন্তু এই ব্যাস অথবা ব্যাসার্ধ আমরা মাপতে পারি। তো তুমি যখন টোটালটাকে মাপবা, সেটা তোমার আসবে হচ্ছে ব্যাসার্ধ। সেটাকে টোটালটা মাপলে সেটা হবে ব্যাস। সেই ব্যাসের অর্ধেক করলে তুমি কি পাবা? ব্যাসার্ধটা পেয়ে যাবা। সেইভাবে তুমি বাইরের ব্যাসার্ধটাও মাপতে পারো, ভেতরের ব্যাসার্ধটাকে মাপতে পারো। ঠিক আছে? আবার তুমি যদি একটা এখানে একটা বোতলের তুমি যদি মুখ রেখে দাও, সেই বোতলের মুখের ব্যাসের মানটাও কিন্তু তুমি এখান থেকে বের করতে পারো। সো আমি যদি আর একটা প্র্যাকটিস করে তোমাদের দেখাই, এখানে আশা করি এত সময় আর লাগবে না। এখানে খেয়াল করে দেখো যে আমার মেইন স্কেলের রিডিং আসলে কত। দেখো এই 2 পর্যন্ত আছে, তাহলে এই 2 হচ্ছে আমার মেইন স্কেলের রিডিং, মানে এম এর মান। আর দেখো এই যে উপর থেকে তুমি যখন দেখতেছো, এই ভার্নিয়ার স্কেলের এই দাগটা হচ্ছে মিলে গেছে। তাহলে এই দাগটা কত নাম্বার দাগ দেখো তো? 5 হচ্ছে এটা, তাহলে 6 7 8। তাহলে এখানে ভার্নিয়ার সমপতনের মান হচ্ছে 8। আর ভার্নিয়ার কনস্ট্যান্ট আমি আগেই বলে দিছি, আগেই বের করে দেখাইছি 0.01 সেন্টিমিটার। তাইলে এই বোতলের যে মুখ, এই বোতলের মুখের ব্যাস এখানে কত হবে বলতো? তাহলে এই বোতলের মুখের যে ব্যাস, সেই ব্যাসের মানটা আমার হবে হলো এম প্লাস ভি ইন্টু বিসি। তাহলে এতটুকু হচ্ছে মূল স্কেলের পার্ট, যেটা হলো তোমার 2 সেন্টিমিটার, আর বাকিটা হলো হচ্ছে ভার্নিয়ার স্কেলের পার্ট। তাহলে সমপাতন কত আছে? 8, বিসি আছে 0.01 এত সেন্টিমিটার। তাহলে তুমি যদি যোগ করে দাও, উত্তর আসবে 2.08 সেন্টিমিটার। হয়ে গেল। এবার আমরা চলে যাব সামনের দিকে, স্ক্রুগজ। তো আমাদের এই যে স্লাইড ক্যালিপার্স বলো বা স্ক্রুগজ বলো, স্লাইড ক্যালিপার্স থেকে মূলত প্রশ্ন হয়, স্ক্রুগজ থেকেও টুকটাক দু একটা এমসিকিউ আসে। তো এগুলো আসলে রিটেনে ওরকম আসে না, সিকিউতে ওরকম খুব একটা আসে না। তো এগুলা হচ্ছে তোমাদের দেখবা যে তোমাদের স্কুল মানে তোমাদের যে কলেজে হচ্ছে প্র্যাকটিক্যালের মধ্যে দিয়ে শেষ করে দিবে। অনেক কলেজে এগুলো আসলে পড়ায়ও না। হ্যাঁ, তো তবুও আমাদের যেহেতু বইয়ে আছে, আমরা একটু পড়ে রাখতেছি। আচ্ছা, এখন চলে আসি পিচ এবং হচ্ছে লঘিষ্ঠ গণন। তো আমরা 9 10 পড়ছি যে পিচ বলতে আসলে কি মিন করে। আমার একটা স্ক্রুগজের এইখানে যে বৃত্তাকার স্কেল, 2টা স্কেল থাকে। একটা স্কেল হলো যে এই স্কেলটাকে আমরা বলি হচ্ছে বৃত্তাকার স্কেল, এই স্কেলটাকে আমরা বলি হচ্ছে বৃত্তাকার স্কেল, কারণ এটা আসলে ঘুরতে পারে। হ্যাঁ, এটা এরকম রোটেট করতে পারে। আর এই যে স্কেলটা আমরা দেখতে পাচ্ছি, এই স্কেলটা হচ্ছে আমার রৈখিক স্কেল। এটা ঘুরতে পারে না, এটা সামনে দিয়ে শুধু আপ ডাউন করে। সেটা হচ্ছে আমার রৈখিক স্কেল। সো আমি যখনই এই বৃত্তাকার স্কেলকে যখন আমি ঘোরাবো, সে ডান দিকে ঘোরাইলে সামনে আগায়, আর বাম দিকে ঘোরাইলে পিছনে আগায়। সো যখন তুমি একবার তাকে সম্পূর্ণ ঘুরাই ফেলবা, সে সামনে যতটুকু সামনে আগাবে অথবা যতটুকু সামনে পেছাবে একবার ঘূর্ণনের জন্য, সেটাকে আমরা বলি হচ্ছে পিচ। তাহলে পিচের সংজ্ঞাটা হলো যে বৃত্তাকার স্কেলের একবার ঘূর্ণনের জন্য সেটা রৈখিক স্কেল বরাবর যতটুকু আগায় অথবা পিছায়, এটাকে আমরা বলি হচ্ছে যতটুকু সরণ হয়, তাকে আমরা বলবো হচ্ছে পিচ। তো আগানো বা পিছানো তো পরীক্ষায় লিখবো না, লিখবো হচ্ছে সরণ। তাহলে বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু অতিক্রম করে বা যতটুকু সরণ হয়, তাকে আমরা বলবো সেই স্ক্রুগজের পিচ। আর লঘিষ্ঠ গণন কেমনে বের করে, এই ফর্মুলাটাও আমাদের জানা। লঘিষ্ঠ গণনের ফর্মুলা হলো পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এখানে এন এর পরিচয়টা কি? এন এর পরিচয়টা হলো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ঠিক আছে, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। সো এখন আমরা চলে যাব হচ্ছে স্ফেরোমিটারে। স্ফেরোমিটার থেকেও সিকিউ নরমালি আসে না, এমসিকিউ 2022 সালে ময়মনসিংহ বোর্ডে আসছিল, আর রাজশাহী বোর্ডে আসছিল, আর 23 সালে হচ্ছে সিলেট বোর্ডে আসছিল। মানে জাস্ট একটা একটা করে বোর্ডে আসছে আর কি, এরকম।
তো এগুলা খুবই রেয়ার এখান থেকে প্রশ্ন আসা। তো জাস্ট আমরা টুকটাক একটু দেখবো, এগুলো মূলত প্র্যাকটিক্যালের জিনিস। তো এখানে পিচ এবং লঘিষ্ঠ গণন আগের মতোই কাহিনী, শুধু স্ফেরোমিটারের সূত্রটা তোমরা মনে রাখতে পারো। অনেক সময় এমসিকিউতে আসে যে স্ফেরোমিটারের সূত্র আসলে কোনটা, তো খালি এই সূত্রটা তোমাদের মনে রাখলেই হয়ে যাচ্ছে। তো স্ফেরোমিটার দিয়ে আসলে কি কাজ করে সেটা একটু তোমাদের দেখাই। এই যে নিচে দেখতে পাচ্ছ একটা লেন্সের মতো অংশ, তোমাদের হচ্ছে 9-10 প্রতিসরণ চ্যাপ্টারটা ছিল না, ইন্টারমিডিয়েটে আছে। তো লেন্স যেগুলো থাকে, লেন্স কিন্তু স্ট্রেট হয় না, একটু বাঁকানো থাকে। তো যেহেতু একটা বাঁকা অংশ থাকে, এই বাঁকা অংশ কিন্তু মাপাটা খুব একটা সহজ না। সো তুমি যদি এটার কতটুকু বেঁকে আছে তুমি যদি এটা মাপতে চাও, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার ওই সহজ ফর্মুলা দিয়ে আসলে তুমি করতে পারবা না। সো এটার জন্য ইউজ করা হয় স্ফেরোমিটার। এখন ফর্মুলা যেটা দেখতে পাচ্ছ বক্রতার ব্যাসার্ধ বের করার, এখানে ডি এর একটা পরিচয় আছে আর এইচ এর একটা পরিচয় আছে। কিভাবে এটা বের করে সেটা তোমাদের আমি একটু বলতেছি। দেখো এইচটা আসলে কেমন, আমি যদি ধরে নেই যে আমার সেই বাঁকানো যে লেন্স, সেই লেন্সটা দেখতে এরকম, হ্যাঁ, এটাকে ধরো আমি ভূমির উপরে রাখছি, এটা হচ্ছে আমার ভূমি, ভূমির উপরে আমি লেন্সটাকে রাখছি। এখন একটা স্ফেরোমিটারের তোমার হচ্ছে 3টা পা থাকে, তোমাদের যখন প্র্যাকটিক্যাল করাবে তখন তোমরা দেখবা একটা স্ফেরোমিটারে তোমার হচ্ছে 3টা পা থাকে, এই একটা পা, এই একটা পা আর এই একটা পা, এরকম 3টা পা হচ্ছে তোমার থাকে। আর আরেকটা থাকে হচ্ছে সরাসরি স্ক্রু। তাহলে 3টা থাকে হচ্ছে তোমার পা। তো আমি ধরলাম যে আমার স্ফেরোমিটারের একটা পা হচ্ছে এখানে আছে, আর একটা পা হচ্ছে আমার এখানে আছে, আর একটা পা হচ্ছে আমার এখানে আছে, ঠিক আছে। তো এটাকে যদি আমি একটু আরেকভাবে আঁকি, তাহলে ধরো তুমি বুঝতে পারবা যে ধরো এইভাবে আঁকলাম আমি 3টা পা, যদি আমি এভাবে দেখাই, ধরো এই একটা পা, এই একটা পা আর এই একটা পা। তো দেখো এই 3টা পা যেখানে অবস্থান করে সেই 3টা দূরত্ব দিয়ে কিন্তু একটা ত্রিভুজের মতো একটা অংশ কিন্তু আঁকা যায়, একটা ত্রিভুজ আঁকা যায়। তো যেই ত্রিভুজটা তুমি আঁকতে পারবা ওই 3 পায়ের বৈশিষ্ট্য দিয়ে, মনে করো ওই 3টা পা নিয়ে তুমি এই স্ক্রিনের উপর একটা খোঁচা দিলা, তো স্ক্রিনের উপর যখন তুমি খোঁচা দিবা দেখবা একটা পায়ের খোঁচা এখানে পড়ছে, আর একটা পায়ের খোঁচা এখানে পড়ছে, আর একটা পায়ের খোঁচা এখানে পড়ছে। তো 3টা পায়ের 3টা পয়েন্ট এখানে তোমার ধরো হয়েছে, 3টা ছিদ্র মনে করো এখানে হয়েছে। এখন এই 3টা ছিদ্রকে আমি কি করব, একটা সরল রেখার মাধ্যমে আমি যুক্ত করব, তাহলে একটা ত্রিভুজের মতো হয়ে গেল। ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে তুমি নাম দিয়ে দাও, ধরো D1 D2 আর হচ্ছে D3, 3টা দূরত্ব আছে। তো এই 3টা দূরত্ব থেকে তোমাকে গড় দূরত্ব বের করতে হয়। গড় দূরত্ব কত? D1 প্লাস D2 প্লাস D3, তাদের যে গড়, মানে 3 দ্বারা ভাগ করতে হবে। সো এইভাবে করে তুমি প্রথমে মান বের করবা কার? ডি এর। যেটা বললাম এগুলো পুরাই এক্সপেরিমেন্টাল। আর এইচ এর মানটা তুমি কেমনে বের করবা? এই যে তুমি যখন বাঁকানো কিছুর উপরে 3টা পাকে এভাবে রাখবা, তখন এখানে দেখো একটা উচ্চতা আছে, তাই না? এই উচ্চতা হচ্ছে তোমার আসলে এইচ। তো এই এইচটাকে তুমি বের করবা। সো এই এইচটাকে বের করে তুমি যদি ইকুয়েশনে বসাই দাও, আর ওখান থেকে ডি বের করে যদি ইকুয়েশনে বসাই দাও, এটার যে বক্রতার ব্যাসার্ধটা আছে সেই বক্রতার ব্যাসার্ধের মানটা তুমি পেয়ে যাবা। সো ফর্মুলাটা একটু বারবার লিখে লিখে মুখস্থ করতে হবে, বোর্ডে তোমার এই ফর্মুলাটা আসতে পারে। কিন্তু এখান থেকে একটা সৃজনশীল হবে আসতো বা একটা এমসিকিউ হবে আসতো, এরকম আসলে খুবই রেয়ার। যেটা বললাম যে প্রত্যেকবার দেখা গেছে কি 23 সালে বোর্ডে খালি একটাই আসছে, মানে জাস্ট একটা বোর্ডে আসছে, সিলেট বোর্ডে। আবার মনে করো 22 সালে ময়মনসিংহ বোর্ডে আসছে, এরকম, মানে খুবই রেয়ার আর কি। তো শুধুমাত্র সূত্রটা আপাতত মনে রাখলেই তোমাদের হবে। তো সূত্রটা কি? D²/6H প্লাস হচ্ছে H/2, ঠিক আছে। আচ্ছা, এখন আসো এই যে দেখো, ওই যে তোমাদের যেটা বলতেছিলাম যে বোর্ডে একটা করে আসে, তো সেই বোর্ডের প্রশ্নটা হচ্ছে আমরা এখানে রাখছি, যেটা হচ্ছে 22-এ আসছিল ময়মনসিংহ বোর্ডে। আচ্ছা, এখন এটা সলভ করার জন্য তোমাদের আরো কিছু ইনফরমেশন জানা লাগবে, তো সেগুলো আমি একটু বলে দেই। যদি যদি কোনো প্রশ্নে আগে থেকে তোমাকে লঘিষ্ঠ গণন না বলে দেয়, যদি কোনো প্রশ্নে আগে থেকে লঘিষ্ঠ গণন না বলে দেয়, লঘিষ্ঠ গণন মানে কি? ওই যে এলসি, লিস্ট কাউন্ট, বুঝতে পারছো? যদি কোনো প্রশ্নে না বলে দেয়, সেটাকে তুমি ধরে নেবা 0.001 সেন্টিমিটার। এটাই হচ্ছে ইউজুয়ালি এই মানটা হয়। যদি প্রশ্নে অন্য মান দিয়ে দেয় সেটা আলাদা বিষয়, বা যদি প্রশ্নে কিছু না বলে দেয় এটা ধরবা। আবার যদি কোনো প্রশ্নে ভার্নিয়ার ধ্রুবক না দেওয়া থাকে, তাহলে তুমি ভার্নিয়ার ধ্রুবক ধরবা হলো 0.01 সেন্টিমিটার, যদি প্রশ্নে না দেওয়া থাকে। তো এই দুটা মান একটু মাথায় রাখবা, ভাইয়া বলছে একটু বিশ্বাস করে মাথায় রাখবা। যদি কোনো প্রশ্নে না দেওয়া থাকে তখন এটা ধরে সলভ করতে হবে। এখন আসো এখন আসো এই যে এই কথাটার প্রমাণ তুমি এই প্রশ্নেই পাবা। এই প্রশ্ন সলভ করতে গেলে দেখবা যে মান মিসিং আছে, মান নাই। খেয়াল করে দেখো, স্ফেরোমিটারের কাচপাতের পুরুত্ব পরিমাপকালে রৈখিক স্কেলের পার্ট দিয়ে দিছে, বৃত্তাকার স্কেলের পার্ট দিয়ে দিছে, আর পিচ দিয়ে দিছে, পিচের মান দিয়ে দিছে।
আচ্ছা, স্ফেরোমিটারের বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা কত হবে? দাগ সংখ্যা মানে এন এর মানটা চাইছে, এন এর মানটা চাইছে। এখন খেয়াল করে দেখেন ভাইয়ারা যে এই দাগ সংখ্যার সাথে রিলেশনটা আসলে কেমন। এরকম রিলেশন যে এলসি মানে হচ্ছে পিচ বাই এন, তাই না? তাহলে আমি এখান থেকে সূত্রটা লিখতে পারি যে এলসি ইকুয়ালস টু পিচ বাই এন। তাহলে আমার লাগবে কার মান? এন এর মান লাগবে। তাহলে এন হবে পিচ বাই এলসি। এখন দেখো আমি যেটা বলছিলাম তোমাদের সেটা এখন কাজে লাগবে। পিচের যে মানটা আছে দেখো 0.05 মিলিমিটার, 0.05 মিলিমিটার, এই মানটা কিন্তু প্রশ্নে দিয়ে দিচ্ছে। কিন্তু খেয়াল করে দেখো দাগ বের করার জন্য তোমার কিন্তু লঘিষ্ঠ গণন দরকার, সেটা কি প্রশ্নে দিয়ে দিছে? দেখো তো সেটা কি প্রশ্নে দিছে? সেটা কিন্তু প্রশ্নে দেয় নাই। যেহেতু প্রশ্নে দেয় নাই তাহলে এখন তোমার সেই মানটা, যেটা আমি বলছিলাম যে প্রশ্নে না দিলে তোমাকে এই মানটা ব্যবহার করা লাগবে। সো যদি না দেয় তুমি এখন এই মানটা ব্যবহার করবা। তাহলে সেটা কত ছিল? 0.001 সেন্টিমিটার। আচ্ছা, আর এখানে আবার দেখো পিচ কিন্তু আছে মিলিমিটারে। তাহলে আমি যে মানটা জানি 0.001 সেন্টিমিটার লঘিষ্ঠ গণনের মান, প্রশ্নে না দেওয়া থাকলে এটা ব্যবহার করব। তাহলে এলসির মানটা আমি লিখে ফেললাম 0.001 সেন্টিমিটার। আচ্ছা, আর পিচটা আবার মিলিমিটারে দেওয়া আছে, তো মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার টেকনিক কি? সেন্টিমিটারে যাওয়ার টেকনিক হলো 10 দ্বারা ভাগ করলে যা আসবে সেটাই সেন্টিমিটার। ঠিক আছে, তো এটা আমাদের আসবে 0.05 সেন্টিমিটার। তাহলে এই মানটা তুমি এখানে বসাই দাও, 0.05 সেন্টিমিটার। ক্যালকুলেশন করে দেখো তোমার আনসার আসবে 50, আনসার আসবে 50। তাহলে আমাদের উত্তর হবে কোনটা? অপশনে, উত্তর হবে অপশনে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার চলো আমরা হলো একটা কুইজে যাই। দেখো এই কুইজটা তোমরা পারো কিনা। দেখো তো পারো কিনা। একদম ইজি। স্ফেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবকের মান এত হলে নিচের কোন বেদটি নির্ভুলভাবে মাপা যাবে? লঘিষ্ঠ গণনের একটা মিনিং আছে বা লঘিষ্ঠ ধ্রুবকের একটা মিনিং আছে। এই লঘিষ্ঠ ধ্রুবক, যেটাকে আমরা অনেক সময় এলসি বলি, এই এলসি মানে মিন করে সর্বনিম্ন যে মান পর্যন্ত পরিমাপ করা সম্ভব, পরিমাপ করা বা পার্থক্য করা সম্ভব। এটা মাথায় রাখলে তোমরা এটা উত্তর দিতে পারবা। আবার অনেকেই কোনো কনসেপ্ট ছাড়াও এটা উত্তর দিতে পারবা। সেটা হলো যদি তোমার মানে একটু অন্যরকম ইন্টেলিজেন্স থাকে তাইলেও তোমরা এটার উত্তর দিতে পারবা, মানে একদম ম্যাথমেটিক্যাল কনসেপ্ট ছাড়াই উত্তর দিতে পারবা। তার 5 সেকেন্ড দেখবো। আচ্ছা, সময় শেষ। চলো আমরা একটু দেখি। তো এই যেটা বলতেছিলাম যে ধরো কারো কোনো অঙ্কের কনসেপ্টই নাই, সে ওইটার আনসার দিতে পারবে। কেমনে দিতে পারবে? খেয়াল করে দেখো যতগুলো অপশন আছে সবগুলো অপশনের মধ্যে এই 0.01 যে মিলিমিটার, 0.01 থেকে বাকি সবগুলো পয়েন্ট, মানে এই সি বাদে বাকি সবগুলাই কিন্তু 0.01 থেকে ছোট মান। তাহলে সেই বিবেচনায় যাদের একটু বুদ্ধি আছে, মনে করো তুমি অঙ্ক বুঝো না পারো না, সেই বিবেচনায় তুমি ভাবতে পারো আচ্ছা সি যেহেতু একটু অন্যরকম, একটু যেহেতু অন্যরকম তাহলে এটা উত্তর হওয়ার চান্স আছে। তো দেখা যাচ্ছে দাগাই দিছে, তোমার উত্তর কিন্তু হয়ে যাবে। উত্তর হবে আসলে অপশন সি। এখন কেন অপশন সিটাই উত্তর হবে, চলো সেই লজিকে আমরা আসি। লঘিষ্ঠ গণন বা লঘিষ্ঠ ধ্রুবক বা এলসি একই নাম। এটার মিনিং হলো সর্বনিম্ন যে মান পর্যন্ত পরিমাপ করা যায় অথবা পার্থক্য করা যায়। এখন লঘিষ্ঠ ধ্রুবকের মান 0.01 মিলিমিটার মানে হলো সে 0.01 মিলিমিটার পর্যন্ত মাপতে পারে, এর থেকে ছোট মানগুলাকে সে ক্যালকুলেট করতে পারে না। 0.01 থেকে যে ছোটগুলা মান আছে ছোট মানকে সে ক্যালকুলেট করতে পারে না, কিন্তু এই মানটা অথবা এর থেকে বড় মান সে ক্যালকুলেট করতে পারে। তাহলে এর ছোট মান সে আর ক্যালকুলেট করতে পারে না, এর থেকে ছোট যে মানগুলো আছে সেই ছোট মান সে আর ক্যালকুলেট করতে পারে না, কারণ তার সর্বনিম্ন ক্যাপাসিটি হচ্ছে এটা। লঘিষ্ঠ মানে কি ভাইয়া? লঘিষ্ঠর ইংলিশ হচ্ছে লিস্ট। লঘিষ্ঠ মানে সব থেকে ছোট। লঘিষ্ঠ মানে কি? সব থেকে ছোট। তাহলে সব থেকে ছোট মানে তার হচ্ছে এটা, এর থেকে ছোট সে আর
অ্যাকসেপ্ট করতে পারে না বা মাপতে পারে না। তাহলে 0.01 মিলিমিটার থেকে ছোট যে মানগুলো সে মাপতে পারে না। তাহলে 0.005 এটা কিন্তু 0.01 মিলিমিটার থেকে ছোট, এই জন্য সে মাপতে পারে না। একইভাবে এই 0.001 এটাও কিন্তু 0.01 মিলিমিটার থেকে ছোট, সে এটাকে মাপতে পারবে না। একইভাবে অপশন ডি যেটা আছে এটাও কিন্তু 0.01 মিলিমিটার থেকে ছোট, তাহলে এটাও কিন্তু সে মাপতে পারবে না। তাহলে মাপতে পারবে সি কে, তার কারণ কি 0.02 এর মান কিন্তু আমার 0.01 মিলিমিটার থেকে বেশি, তাহলে এটাকে কিন্তু সে ইজিলি মাপতে পারবে। সেটাই হচ্ছে আসলে কনসেপ্ট। তো তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই প্রশ্নে লঘিষ্ঠ ধ্রুবক না দিয়ে তোমাকে যদি স্ফেরোমিটারের বদলে পড়তো ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্স, দেখা গেছে বলছে যে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবকের মান হচ্ছে এত, তাও কিন্তু উত্তর এটাই হইতো। তাহলে এই টাইপের প্রশ্ন ভার্নিয়ার ধ্রুবক বলুক বা লঘিষ্ঠ ধ্রুবক বলুক, কনসেপ্ট একই। যদি কারো ভার্নিয়ার ধ্রুবকের মান 0.01 সেন্টিমিটার থাকে, যেটা আজকে তোমাদের আমি দেখাইছি, 0.01 সেন্টিমিটার যদি কারো ভার্নিয়ার কনস্ট্যান্টের মান থাকে, তাহলে আমাকে তোমরা এখন উত্তর দিয়ে বলবা যে কোন মানটাকে সে মাপতে পারবে। আমি এখানে 4টা অপশন তোমাদের দিচ্ছি। একটা মান আমি দিলাম 0.002 সেন্টিমিটার, একটা দিলাম 0.008 সেন্টিমিটার, আরেকটাকে আমি দিলাম হলো 0.08 সেন্টিমিটার, আরেকটাকে আমি দিলাম 0.0008 সেন্টিমিটার। বলো তো কোন যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক যদি 0.01 সেন্টিমিটার হয়, তাহলে এটা দ্বারা কোনটাকে আসলে মাপা সম্ভব বলো? ভেরি গুড, অপশন সি। সো এখান থেকে দুটা টাইপের প্রশ্নই হইতে পারে, এখান থেকে আসলে এই টাইপের কনসেপচুয়াল কোশ্চেন হয়, রিটেন কোশ্চেন আসলে বা ওই টাইপের কোশ্চেন আসলে কম হয়। সেটা কিন্তু রাজশাহী বোর্ডের কোশ্চেন, আমি তোমাদের বলছিলাম না যে একটা একটা করে কোশ্চেন আসে। সো ময়মনসিংহ বোর্ডের একটা দেখলাম আর রাজশাহী বোর্ডের একটা দেখলাম, তো হয়েই তো গেল। সো আশা করি এই কনসেপচুয়াল কোশ্চেন আসলেও তোমরা পারবা, এখানে কোনো অঙ্কই করা লাগে নাই, দেখছো পুরোটাই কনসেপ্ট। সো এই হলো আজকের ক্লাস। এবার বাকিটা তোমাদের বাড়ির কাজগুলো করে ফেলো। তো আজকের যে কাঠখোট্টা টাইপগুলো ছিল আর কি, যেগুলো হচ্ছে ম্যাক্সিমাম আসলে এক্সপেরিমেন্টাল জিনিস, ওগুলোই আমরা আবার দেখলাম। তো আশা করি আমরা মোটামুটি সবই বুঝছি। তাহলে অ্যাডমিশনে এগুলা আসলে অ্যাডমিশনের জন্য স্লাইড ক্যালিপার্সটা আর তোমার হচ্ছে স্ক্রুগজটা পড়লেই হয়। অ্যাডমিশনে অন্য অন্য জিনিস ওরকম আসে না। অ্যাডমিশনে আসার মতো অনেক টপিক আছে, এসব জায়গা থেকে আসলে এমসিকিউ আসে আর কি। হ্যাঁ, আচ্ছা লিডার বোর্ডটা একটু দেখে ফেলি, কে কে ছিলা। ভেনাস ছিলা, পূর্ণতা ছিলা, ইসরাত, আকমল, তারপর ছায়শা, ইব্রাহিম, হিল্লোল, মাসুম, অনিম, তায়েবা। এছাড়া অনেকে খুব ফাস্ট সলভ করতে গিয়ে ভুলও করে ফেলছে। যাই হোক, আমার কি দরকার আছে এত ফাস্ট সলভ করার বলো? এত ফাস্ট করতে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে তো আবার সমস্যা। সবসময় মনে রাখবা অ্যাকুরেসি ইজ ইম্পর্টেন্ট। তোমার যে অ্যান্সারটা তুমি করতেছো, রেদার দেন বিং ফার্স্ট ট্রাই টু বি অ্যাকুরেট, যে আমি আগে অ্যাকুরেটলি সলভ করব। এরপর তুমি যখন বারবার প্র্যাকটিস করবা তুমি দেখবা যে তুমি দ্রুত সলভ করতে পারতেছো। বাট তুমি যদি প্রথমেই দ্রুত সলভ করার অ্যাপ্রোচ নাও, সেটা কিন্তু আসলে ভুল। সেটা একটু মাথায় রেখো, কথাটা যেটা বললাম এটা কিন্তু একটা বাস্তবধর্মী কথা। ঠিক আছে এভরিওয়ান, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।